আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েবিনারে। আজকের এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হচ্ছে স্পেশাল চাইল্ড কেয়ার ফাউন্ডেশন এবং এমব্রেস বাংলাদেশের উদ্যোগে। এবং আজকে আমাদের সাথে আছেন সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট মুনিয়া শারমিন হালি আপা। আপা, আপনাকে স্বাগত জানাই। আপা বরাবরই আপনাদেরকে সহযোগিতা করে থাকেন, আমাদেরকে সময় দিয়ে থাকেন। তো আজকে আপা যে বিষয়ে কথা বলবেন সেই শিরোনামটি হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্টস ফর স্পেশাল নিডস চিলড্রেন, প্র্যাকটিস গাইড ফর প্রফেশনালস। আশা করি এটা প্রফেশনাল এবং মানে প্যারেন্টস সবার জন্যই কাজে লাগবে। এবং এটা একটি নিঃসন্দেহে একটি একাডেমিক আলোচনা, কিন্তু আমি মনে করি যেটা আমাদের সবার কাজে লাগবে। এবং আপা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, সেখানে আরো উচ্চতর পড়ালেখা এবং প্রশিক্ষণ উনি ব্যস্ত আছেন, সেখানে নিযুক্ত আছেন। সেই বিষয়টা আমরা একটু শুনবো। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি যেহেতু অনেকদিন পর আমাদের স্পেশাল চাইল্ড কেয়ারে এসছেন, আমি একটা রিকোয়েস্ট করবো যে মাঝে আপনার যে প্র্যাকটিস, আপনার যে অভিজ্ঞতা, আপনার তো প্রতিদিনই অভিজ্ঞতার সম্মুখীন হন, নতুন নতুন বাচ্চাকে দেখছেন। এবং এখন আর একটা জিনিস হচ্ছে, আপনি অন্য একটা দেশে এবং খুবই উন্নত একটা দেশে কাজ করছেন, সেটারও একটা কম্পারেটিভ আপনার একটা আলোচনা করতে পারবেন, খুব লম্বা না করে। মোটামুটি সংক্ষেপে আপনি ওখানে কি করছেন, কি কাজ করছেন, এবং সেটা একটু সংক্ষেপে একটুখানি বলে তারপরে আমরা আজকে প্রেজেন্টেশনে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি অকুপেশনাল থেরাপিস্ট মুনিয়া শারমিন হেলি। আসলে আমি খুব বড় করে নিজের পরিচয়টা দিতে চাচ্ছি না, বা আমি সেরকম বড় কেউ না। বাট স্পেশাল নিডস চিলড্রেন আমার প্রফেশনের সাথে খুবই উতপ্রোত ভাবে আমি মানুষ হচ্ছে আগে প্রফেশন চুজ করে, দেন হচ্ছে মানুষ জবে আসে। আর আমি প্রথমে আমার এরিয়াটাকে চুজ করেছিলাম আর্লি লাইফে, যে আমি এই স্পেশাল নিডস চিলড্রেনদের সাথে কাজ করব। দেন আমি ডিসাইড করেছিলাম যে আমি অকুপেশনাল থেরাপিতে পড়বো, এবং এই ওয়েতেই আমি এই স্পেশাল নিডস বাচ্চাদের খুব ক্লোজ কন্ট্যাক্টে কাজ করতে সুযোগ পাবো। সো আমি 2012 সালে সিআরপি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি অকুপেশনাল থেরাপিতে, এবং সিন্স দেন আমি হচ্ছে প্রয়াসে স্পেশাল নিডস চিলড্রেনদের সাথেই ছিলাম। 2018 সালে আমার নিজের প্রতিষ্ঠান শুরু হয়, ইঞ্জিনিয়ার স্পেশাল স্কুল। এখনো সেটা চলমান আছে, আমি ওটাতে রেগুলার মনিটর করছি, ওটার কার্যক্রম আমি দেখাশোনা করি, এখান থেকেই কনসালটেন্সিও দিচ্ছি অনলাইনে। প্লাস ওখানকার টিচার, প্যারেন্টস, স্টাফদের যে আপডেটেড ট্রেনিং গুলো প্রয়োজন সেগুলো নিয়েও আমি, ওদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট গুলো নিয়েও আমি কাজ করছি। পাশাপাশি আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রাইটন, লন্ডন, এখান থেকে আমি হচ্ছে আমার অকুপেশনাল থেরাপিতে মাস্টার্স কমপ্লিট করি। তারপর হচ্ছে জেএনআইআরএস এর সেন্সরি ইন্টিগ্রেশন কোর্স, এবং হচ্ছে ওরাল মোটর কন্ট্রোল যে সিকুয়েল কোর্স গুলো সেগুলো আমি কমপ্লিট করি। এখন আমি লন্ডনের, সেন্ট্রাল লন্ডনের হুইটিংটন হসপিটালে এনএইচএস এর স্টাফ হিসেবে, অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে সেই স্পেশাল নিডস স্কুল চিলড্রেনদের সাথেই কাজ করছি। আমি আমার ক্যারিয়ারটাকে স্পেশাল নিডস চিলড্রেনদের সাথেই জড়িয়ে রেখেছি। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে জড়িত থাকবো। তো আমার কিছু অভিজ্ঞতা প্লাস আমার কিছু মনে হয়েছে যে এগুলো আসলে আপনাদের সব প্যারেন্টসদেরই জানা প্রয়োজন, এই জন্য আমি কিছু জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনারা সেশনটা থেকে এনজয় করবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। জি, শিওর। ওকে। সো আজকে আমাদের আসলে মেইন টপিকটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তো এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটার ক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি আসলে। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটার মেইন জিনিসটা হচ্ছে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া। রিজন আছে যে ধরনের কাজগুলোর আমাদের বাচ্চাদের আচরণগুলোর সাথে সম্পৃক্ত, সেই কাজগুলোকে আমরা যদি একটু পর্যালোচনা করি, বা একটু যদি আমরা ওই কাজগুলোকে ভেবে দেখি যে কেন এই ধরনের আচরণগুলো বাচ্চাটা করছে, তার পেছনে দেখা যাবে আমাদের কিছু নির্দিষ্ট কিছু রিজন খুঁজে পাবো আমরা। সো আমরা যদি কোনো ভাবে ওই পরিবেশটাকে বা কোনোভাবে তার ওই রিজনটাকে যদি সলভ করে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাটার ওই বিহেভিয়ার ইস্যুস গুলো আর শো করবে না। সো এই যে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করলাম, মূলত এটাকেই বলা হয় রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। সো এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কিন্তু শুধু বাবা মার দায়িত্ব তা না, এটা করতে হবে আমাদের স্কুলে, যে স্কুলটাতে বাচ্চা কাজ করছে বা বাচ্চা পড়াশোনা করছে, সেখানকার স্কুল এনভায়রনমেন্ট,
যে ফ্যামিলিতে বা বাসার যে হোম এনভায়রনমেন্টে বাচ্চাটা বড় হচ্ছে সেই পরিবেশটাকে কিছু পরিবর্তন করা প্রয়োজন হতে পারে। আমরা যে জায়গাগুলোতে বাচ্চার ইনভলভমেন্ট আছে, সেটা খেলার মাঠ হতে পারে, সেটা বাসা হতে পারে, সেটা স্কুল হতে পারে, সেটা মার্কেট প্লেস হতে পারে, এভরি হোয়ার আমাদের কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। যদি আমরা সেই অ্যাডজাস্টমেন্ট গুলোকে প্রপার ওয়েতে করতে পারি এবং সেটা যদি একটা টিম ওয়ার্কের মতো হয়, তাহলে আমাদের এই বাচ্চাগুলো কিন্তু খুব সহজেই আমাদের পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। সো এই জায়গা থেকে আমাদের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, যেহেতু বাচ্চার বাসা থেকেই শুরু হয়, সো এই জায়গা থেকে স্কুল থেকে শুরু হয়, প্রফেশনাল সার্ভিস থেকে শুরু হয়। সো এই জায়গাগুলো থেকে আমাদের প্রয়োজনীয়তাটা যদি আমরা চিন্তা করি যে কেন তাদের এই জায়গাগুলো প্রয়োজন, প্রথম কথা হচ্ছে লিগ্যাল ইস্যুস। আমাদের এই বাচ্চাগুলো খুব সহজেই অ্যাবিউজড হতে পারে, বাচ্চাগুলো মিসগাইডেড হতে পারে, মিসলিডেড হতে পারে। সো আমাদের ইকুয়ালিটি অ্যাক্ট অনুযায়ী এই জায়গায় আমাদের একটা খুব শক্তপোক্ত ভাবে একটা আইন তৈরি করতে হবে। আমাদের দেশে কিন্তু আইন আছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। তো এই বাস্তবায়নটাকে আমরা কিভাবে করতে পারি, আমাদের আচরণগুলোকে পরিবর্তন করে কিন্তু আমরা এই আইনটাকে বাস্তবায়িত করতে পারি। দেন হচ্ছে ইমোশনাল ব্যাপারগুলোতে আমাদের ফিলিংস আছে, এবং আমরা যদি ভাবি যে এই বাচ্চাগুলোকে বোঝে, ও হয়তো বোঝে না। আমরা অনেক প্যারেন্টসই কনফিউজ থাকি, ওর সম্পর্কে হয়তো একটা নেগেটিভ কমপ্লিমেন্ট ওর সামনেই করে ফেলি, তখন কিন্তু বাচ্চাটা ঘাবড়ায় যায়, ও কিন্তু অ্যাংশাস হয়ে যায়, ও কিন্তু ওই ওর অ্যাঙ্গার, ওর অ্যাংজাইটি গুলোকে ওর আচরণে প্রকাশ করে। সো আমরা যদি একটু মাইন্ডফুল ওয়েতে বাচ্চার সাথে বিহেভ করি এবং পজিটিভ ফিডব্যাক গুলো দিয়ে ওর সামনে কি বলা যাবে কি বলা যাবে না, বা ওর সম্পর্কে যদি আমরা কিছু শেয়ারও করতে চাই, ওর থেকে যদি একটু কমিউনিকেটিভ ওয়েতে, ইন্টারেক্টিভ ওয়েতে যদি বলি আমরা তোমার প্রয়োজনে এই ব্যাপারগুলো আমরা তোমার টিচারের সাথে বা তোমার ডক্টরের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, তুমি কিন্তু এটাতে আপত্তি করতে পারবা না, এটা তোমার জন্য প্রয়োজন, আমরা যদি একটা গুড এক্সপ্লেনেশন দিতে পারি, আমরা কিন্তু ওদের ইমোশনাল ব্যাপারগুলোকে একটু হ্যান্ডেল করতে পারবো। এন্ড দেন আসি হচ্ছে সোশ্যাল এবং এডুকেশনাল জায়গাগুলো থেকে। সোশ্যাল এবং এডুকেশনাল দিকটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, বিকজ হচ্ছে আমাদের এই বাচ্চাগুলো মোস্ট অফ দ্য টাইম আইসোলেটেড থাকে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এডুকেশন। আমাদের এই বাচ্চাগুলো মেইন স্ট্রিম স্কুলগুলো থেকে মোস্ট অফ দ্য টাইম রিজেক্টেড হয়ে যাচ্ছে বিকজ অফ ল্যাক অফ অ্যাডজাস্টমেন্ট ইস্যুস। আমাদের স্কুলগুলোতে গভর্নমেন্ট আইন করে রেখেছেন যে প্রত্যেকটা ক্লাসে দুটো করে বাচ্চাকে মিনিমাম সুযোগ দিতে হবে, স্পেশাল নিডস বাচ্চাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে স্কুল এনভায়রনমেন্টে। বাট আমাদের স্কুলগুলো কি তা করছে? আসলে কিন্তু তা করছে না। কারণ কি, তারা একটা সহজ এক্সকিউজ দিয়ে দিচ্ছে, আমাদের টিচাররা রেডি না, আমাদের টিচারদের উপযুক্ত প্রয়োজনীয় ট্রেনিং গুলো নাই। সো এই জায়গাগুলোতে বাচ্চার যে শিক্ষাটা বা যে এডুকেশনটা মেইন স্ট্রিম থেকে পাওয়ার কথা ছিল, সেই বাচ্চাটা সেখান থেকে সময় উপযোগী এডুকেশন সার্ভিসটাও পাচ্ছে না। পাশাপাশি স্পেশাল স্কুলগুলোতে যখন বাচ্চাগুলো যাচ্ছে, তখন কিন্তু বাচ্চার সাথে কানেকশন তৈরি হচ্ছে না, কারণ বাচ্চাটার ওই অ্যাক্টিভিটিস গুলো স্কুল পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। সেটা বাসাতে প্যারেন্টসদের সাথে, টিচারের সাথে যে একটা সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয়তা আছে, এটা আমরা অনেক সময় ব্যাখ্যা করতে পারি না সঠিকভাবে, বা টিচাররাও সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন না। সো এই জায়গাগুলোতে বাচ্চা আইসোলেটেডই থেকে যাচ্ছে, বাচ্চা এডুকেশনটা পিছিয়ে পড়ছে। এবং প্রফেশনাল প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিশনারদের জায়গা থেকেও যদি অকুপেশনাল থেরাপিস্টের কথা বলি, ডক্টরের কথা বলি, নিউরোডাইভার্জেন্ট শিশুদের কথা বলি, সবার কথাই যদি বলি, আমাদের প্রফেশনালরাও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে চেঞ্জ করতে পারছি না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা প্রফেশনাল জায়গাগুলো থেকে চিন্তা করি যে এই বাচ্চাটার এই প্রবলেম, এই ডেভেলপমেন্ট আসবে না, ঠিক আছে, আমি তাহলে অন্য কিছু নিয়ে কাজ করি। সো আমি এই যে বাচ্চার জন্য একটা গোল সেট করলাম, আসলে বাচ্চার সেই গোলটার প্রতি কতটুকু আগ্রহ ছিল এটা কিন্তু আমরা চেক করি না অনেক সময়। তখন কি হয়, বাচ্চা জোরপূর্বক একটা কাজ আমরা করাচ্ছি, একটা শেখাচ্ছি, বাট বাচ্চাটার কাছে এই কাজটা হয়তো বা মিনিংলেস। আমি হয়তো চাচ্ছি আমার বাচ্চা লিখতে শিখুক, পড়তে শিখুক, বাচ্চাটা চাচ্ছে ক্রাফটিং করবে, সে মানি ম্যানেজমেন্ট শিখবে, সে অন্য কোনো ওয়েতে সে কুকিং শিখবে। বাচ্চাটার ইন্টারেস্ট হয়তো অন্য কোথাও ছিল, আমরা হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারিনি। সো এই যে এই জায়গাগুলোতে আমাদের গোল সেটিং একটা ভুল হলো, এই রিজনেও কিন্তু বাচ্চার হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস, অ্যাজ এ প্রফেশনাল প্র্যাকটিশনার আমি কিন্তু বাচ্চাটাকে বুঝতে পারলাম না। সো বাচ্চার মেইন ডেভেলপমেন্ট কোথায় হওয়ার কথা ছিল, কোথায় আমি বাচ্চাটাকে আসলে মেইন স্ট্রিমিং এ এই সোসাইটিতে অ্যাডজাস্ট করাতে পারতাম, আমি সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমার কাজ করা হলো না আসলে প্রফেশনাল হিসেবে। সো এই জায়গাগুলোতেই আমাদের চেঞ্জ গুলো আনা দরকার। এখন যদি আমি আসি, এই যে জায়গাগুলোতে কি কি চ্যালেঞ্জ গুলো আসে, আসলে আমরা যদি কমন কিছু চ্যালেঞ্জের কথা আলোচনা করি, প্রথম জিনিসটাই আসে হচ্ছে সেন্সরি ওভারলোড। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমি বলবো, সেন্সরি ওভারলোড নিয়ে আমরা সবাই কম বেশি স্ট্রাগল করছি, যাদের ঘরে অটিজম, এডিএইচডি, লার্নিং ডিসএবিলিটি, ডাউন সিনড্রোম, এছাড়াও যা নিউরোডাইভার্জেন্ট যে কন্ডিশন গুলো আছে,
এই কন্ডিশনের বাচ্চাগুলোর ক্ষেত্রে সেন্সরি নামটার সাথে আমার মনে হয় ম্যাক্সিমাম প্যারেন্টসই পরিচিত। বাট আমরা এই সেন্সরি জিনিসগুলোর ক্ষেত্রে জানছি ইদানিং বেশ কিছু ব্লগ গুলোতেও আমি দেখতে পাচ্ছি প্যারেন্টসরা হর হামেশা অনেক মেসেজ, অনেক থেরাপিউটিক ইন্টারভেনশন, অনেক কিছু শেয়ার করছেন, বাট আমরা কিন্তু কেউ জানি না কোন বাচ্চার জন্য কোনটা উপযুক্ত। এটা কিন্তু আমি সাজেস্ট করব, একজন প্রফেশনাল হিসেবে বলবো, আপনি যখন আপনার জ্বর হয়, আপনি যখন এটা টেস্ট করতে যান, আপনি কিন্তু টেস্ট হয়ে শিওর হয়ে নেন এটা কি ডেঙ্গু ছিল নাকি ম্যালেরিয়া ছিল, দেন কিন্তু আপনি সেই অনুযায়ী মেডিসিন দেন। এখন আপনি যদি এই সেন্সরি মেসেজ গুলোর ক্ষেত্রে যদি আপনি একটা র্যান্ডম একটা ভিডিও দেখে আপনার বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করা শুরু করে দেন, সেটা কি আসলে আপনার বাচ্চার জন্য উপযোগী ছিল বা প্রয়োজন ছিল, এটা কিন্তু আমরা চেক করে নেওয়া হলো না। সো বাচ্চাটা আলটিমেটলি মিসগাইডেড হলো বা মিস ট্রিটমেন্ট পেলো। এই সেন্সরি মেসেজ গুলো দেখতে খুব স্বাভাবিক মনে হয়, বাট আসলে কিন্তু এই সেন্সরি ইনপুট গুলো আমাদের বাচ্চার নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। নার্ভাস সিস্টেমকে এফেক্ট করার কারণে বাচ্চার মধ্যে এলোমেলো কিছু বিহেভিয়ার চলে আসে, বাচ্চা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, বাচ্চা ইরিটেটেড হয়ে যেতে পারে, বাচ্চার অনেক ধরনের এডিশনাল আরো কিছু সিমটম চলে আসে যেগুলো আসলে চলে যাওয়ার কথা ছিল, বরং আরো বাচ্চাটাকে ম্যানেজেবল করার কথা ছিল। সো আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট এই সেন্সরি মেসেজ গুলোকে আপনারা প্র্যাকটিস করার আগে অবশ্যই একজন প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্টের সাথে কনসাল্ট করে নেন যে আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় মেসেজটা বা প্রয়োজনীয় ইন্টারভেনশন গুলো কিভাবে করা প্রয়োজন। এরপরে আসি সেন্সরি ওভারলোডের জায়গাতে, আপনি তো মেসেজ শুরু করলেন, একজন প্রফেশনালের কাছে গেলেন, আমি ধরে নিলাম আপনি মেসেজ গুলোকে স্টার্ট করলেন, মেসেজ গুলোকে প্রপারলি করতে শুরু করলেন, একটা সময় বাচ্চা হয়তো চেঞ্জও পেলেন কিছু। আমি এইটুকু কনফার্ম করে বলতে পারি আমার এই লাস্ট মোর দ্যান 12 ইয়ার্স এই ফিল্ডে, সো এই জায়গা থেকে আমার একটা জিনিস খুবই আমি বলবো আমি পেয়েছি যে আমরা শুরু করি খুব সুন্দর একটা সময়ে, যখন মনে করি বাচ্চার একটা সার্ভিস দরকার, বাচ্চা সেন্সরি একটা সাপোর্ট দরকার, আমরা মেসেজ গুলো শুরু করি খুব সুন্দর সময়ে, কিন্তু এটার কোনো শেষ থাকে না। আমরা জানি না কবে এই মেসেজ গুলোকে দেয়া আমাকে বন্ধ করতে হবে। আমার বাচ্চার পরিবর্তনগুলো নোটিস করার পরে যখন বাচ্চা সুস্থ হয়ে যায়, আপনার বাচ্চার যখন জ্বর ভালো হয়ে যায়, তখনও কি আপনি প্যারাসিটামল খাওয়াতে থাকেন? আপনি কিন্তু সেটা খাওয়াতে থাকেন না। সো আমার এই বাচ্চাটাকে কেন আমি কন্টিনিউয়াস মেসেজ গুলোকে কন্টিনিউ করব? আমাকে বুঝতে হবে কখন আমাকে মেসেজ গুলোকে শুরু করতে হবে এবং কখন আমাকে বাচ্চার মেসেজ গুলোকে স্টপ করতে হবে। একটা বাচ্চাকে আপনি ব্রাশিং করে যাচ্ছেন, জয়েন্ট কম্প্রেশন দিয়ে যাচ্ছেন, আপনার বাচ্চাটা একটা সময় হয়তোবা পেইন সেন্সেশন ছিল না, একটা সময় আপনার বাচ্চা জোরে জোরে ওয়ালে আঘাত করলেও হয়তো ব্যথা পেত না, বাট ইদানিং আপনি হয়তো খেয়াল করছেন বাচ্চাটা টুস করে একটু টোকা খাওয়ার পরে, কোথাও ওয়ালে একটু টোকা খাওয়ার পরে একটু রাবিং শুরু করলো, ইস উফ, বা একটু ফেসিয়াল এক্সপ্রেশন করলো, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে ওর মধ্যে ওই সেন্স গুলোকে রিটার্ন করতে শুরু করেছে বা ওই সেন্স গুলোকেও বুঝতে শুরু করছে। ওই সময়টাতে কিন্তু আপনাকে ওই জয়েন্ট কম্প্রেশনটাকে স্টপ করে ফেলতে হবে, বিকজ আপনার উদ্দেশ্য ছিল ওর ওই পেইন সেন্সেশনকে রিটার্ন করানো। এখন যদি আপনি ওখানে এই কন্টিনিউয়াস জয়েন্ট কম্প্রেশনটাকে কন্টিনিউ করতেই থাকেন, তাহলে কি হবে, একটা সময় সে অনেক ব্যথা পেলেও আর কোনো রিয়াকশন দিবে না, বিকজ আপনি তার জয়েন্ট কম্প্রেশন দেয়ার যে সহনশীলতা, তার নার্ভাস সিস্টেমকে আপনি ওভার স্টিমুলেটেড করে ফেলেছেন। এখন সে অনেক পেইনকেও অল্প পেইন মনে করতে শুরু করবে। যে বাচ্চাটা একটা সময় হাইপার সেন্সিটিভ ছিল, সেই বাচ্চাটাকে অ্যাকচুয়ালি আপনি এখন হাইপো সেন্সিটিভ করে ফেলতেছেন। সো আমার কিন্তু উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে নর্মালাইজ করা, আপনি কিন্তু নর্মালাইজ করতে পারলেন না। সেম ওয়েতে আপনি যদি টাচের কথাই চিন্তা করেন, একটা বাচ্চার দাঁত ব্রাশ করায় ঝামেলা ছিল, একটা বাচ্চার চুল কাটায় ঝামেলা ছিল, একটা বাচ্চার নখ কাটায় ঝামেলা ছিল, আপনি সেই বাচ্চাটাকে সেন্সরি স্টিমুলেশন দিতে দিতে ব্রাশিং করতে করতে একটা সময় আপনি বুঝে গেলেন যে বাচ্চাটা এখন আর নখ কাটতে গিয়ে আর ঝামেলা করছে না। সো স্টপ ব্রাশিং, ওই মোমেন্টে আপনি ব্রাশ করা বন্ধ করে দেন। বাচ্চা চুল কাটতে ঝামেলা করতে, এখন বাচ্চা চুল কাটতে আর ঝামেলা করছে না। সো আপনি বাচ্চার ব্রাশিং করাটাকে বন্ধ করে দেন। যদি বাচ্চার মধ্যে এই আচরণটা আবার ব্যাক করে, তখন আপনি আবার ওই সেন্সরি ব্রাশিংটাকে শুরু করবেন। দ্যাট মিনস বাচ্চার ন্যাচারের উপর ডিপেন্ড করে আপনাকে কখন এটাকে স্টার্ট করতে হবে এবং কখনো স্টপ করতে হবে। এটা এমন না যেটা বছরকে বছর এটা চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই, এরকম হবে না। এরকম হলে বাচ্চাটা ওভারলোডেড হয়ে যাবে, তখন হাইপো বাচ্চা হাইপার হয়ে যেতে পারে, হাইপার বাচ্চা হাইপো হয়ে যেতে পারে। আলটিমেটলি আপনি কিন্তু কোনো এটা থেকে উপকারিতা পাবেন না। সো সেন্সরি ওভারলোডটার ব্যাপারে সবসময় একজন বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের সাথে আপনাকে কনসালটেন্ট করেই এটাকে বন্ধ করে ফেলতে হবে, আবার প্রয়োজন হলে আপনি কনসাল্ট করে আবার এটাকে স্টার্ট করবেন সময় অনুযায়ী। এরপর আসি আমি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে।
সেন্সরি ওভারলোডের পরেই যেটা মেইন ইস্যুস থাকে ট্রান্সপোর্টেশন। আমাদের এই বাচ্চাগুলোর ট্রান্সপোর্টেশনে অনেক ঝামেলা থাকে। অনেক বাচ্চাই দেখবেন আমরা বুঝি না, সোজা হেঁটে যাচ্ছি, আমরা হেঁটে যাচ্ছি, বাচ্চা তো স্টাক হয়ে দাঁড়িয়ে আছে একটা জায়গাতে। সেই জায়গাতে কেন স্টাক হয়ে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু বুঝি না। হয়তো হতে পারে সেই বাচ্চার যে যে ট্রানজিশন, সে রাস্তায় বের হয়ে সে জানে না হোয়ার টু গো, কোথায় আমার ডেস্টিনেশন আমি জানি না, আমাকে রিক্সায় যেতে হবে না বাসে যেতে হবে, আমার মাইন্ড রেডি না। সো ওই মোমেন্টে সে স্টাক হয়ে দাঁড়িয়ে থাকে। আপনি তার জন্য বিশ্বস্ত, বাট ওই রাস্তাটা তার জন্য বিশ্বাসযোগ্য না, ট্রাস্টওয়ার্দি না। ওই সে রিক্সায় যে যাবে সেই রিক্সা ড্রাইভারটা তার পরিচিত না, সে তাকে ট্রাস্ট করতে পারছে না। আপনি বাসে যাচ্ছেন, বাসের লোকগুলো তার অচেনা একটা পরিবেশ, সেখানে নয়েজ আছে। সো আলটিমেটলি কিছু বাচ্চা দেখবেন এরকম করে হচ্ছে কানটাকে, ইটস কাইন্ড অফ অ্যাভয়েডিং বিহেভিয়ার। মানে হচ্ছে আমি চাই না, আমাকে প্লিজ প্রোটেক্ট করো। এই বিহেভিয়ার গুলো কিন্তু কমন অনেক বাচ্চার ক্ষেত্রে, কান চেপে ধরা, তারপর হচ্ছে এরকম করে নিজেকে প্রোটেক্ট করা, এগুলোকে বলে প্রোটেক্টিভ বিহেভিয়ার। তো এই প্রোটেক্টিভ বিহেভিয়ার গুলো বাচ্চার মধ্যে যখন আপনি দেখবেন, অনেক বাচ্চা নখ কাটতে শুরু করে, অনেক বাচ্চা স্ক্রিমিং শুরু করে, এক এক বাচ্চা এক এক রকমের আচরণ শুরু করে। আপনি কিন্তু ভাববেন না যে রাস্তায় গেলে আমার বাচ্চা চিৎকার চেঁচামেচি করে, রাস্তায় গেলে আমার বাচ্চা একটু এলোমেলো বিহেভিয়ার করে, ওর মনে হয় বিহেভিয়ার প্রবলেম আছে। আসলে এটা বিহেভিয়ার প্রবলেম না, এটা তার সেন্সরি ইস্যুস তাকে ট্রিগার করছিল, এবং আপনি তাকে ওই জায়গায় কোনো সাহায্য করছেন না। সো যখন আপনি একটা জায়গায় যাবেন, বেটার কিছুক্ষণ আগে, বাসা থেকে বের হওয়ার আগে তাকে আপনি প্ল্যানিংটা দেন। আমরা একটা গার্ডেনে বেড়াতে যাব, বা আমরা শপিং এ যাব, সে বাসা থেকে আমরা রিক্সায় যাব, রিক্সা থেকে নেমে আমরা শপিং করব, ফেরার সময় আমরা আবার একটা বাসে চড়ে চলে আসবো। সো আজকে আমরা একটা রিক্সায়ও চড়বো, একটা বাসেও চড়বো। বাসে অনেকগুলো লোকের সাথে তোমার সিট শেয়ার করতে হতে পারে, অথবা সিট না পেলে তোমাকে দাঁড়িয়েও আসতে হতে পারে। তোমাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। বা তুমি কি যেতে চাও আমার সাথে, নাকি তুমি শুধু রিক্সাতেই যাওয়া আসা করতে চাও, তাকে কিছু অপশনও দিতে পারেন আপনি। সো দেন আপনি দেখেন, সে তার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকে, বাচ্চা যদি পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন অভ্যস্ত থাকে, সে আপনাকে পয়েন্ট করবে সে রিক্সাতে যেতে চায় নাকি বাসে যেতে চায়। আপনি শুরুতে 2-1 দিন তাকে তার চয়েস অনুযায়ী তাকে আনা নেওয়া করেন, তাহলে দেখবেন অ্যাডাপ্টেশন স্কিলটা গ্র্যাজুয়ালি তার বেড়ে যাচ্ছে, এবং রাস্তায় যেভাবে সে অ্যাভয়েড বা প্রোটেক্টিভ বিহেভিয়ার গুলো শো করতো সেটা আর শো করছে না। সো এই ওয়েতে আপনাকে ট্রান্সপোর্টেশনের জায়গাগুলো থেকে খুব গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে বাচ্চার পরিবর্তনগুলোকে আনতে হবে। এবং এটার সাথে সাথে অনেকটা কানেক্টেড ওয়ে হচ্ছে ট্রানজিশনস। ট্রানজিশনস মানে হচ্ছে শিডিউল চেঞ্জ। আমার আজকে প্ল্যানিং ছিল আমি সুইমিং এ যাবো, সামহাও আজকে অনেক রেইনি একটা ডে, আমি সুইমিং এ যেতে পারছি না। সো বাচ্চাকে তো আপনি আগের রাতে বলে ঘুমাইছেন যে কালকে আমরা সুইমিং এ যাব, অনেক মজা হয়েছে হবে, আমরা অনেক এনজয় করব, বাট হঠাৎ করে সকালবেলা উঠে সেই বাচ্চাটা যে সুইমিং এ যাচ্ছে না, সেই নিউজটা পর্যন্ত জানে না। হি হ্যাড বিন ওয়েটিং, সে ওয়েটিং করেছে যে হচ্ছে আমি সুইমিং এ যাব, বাট আপনি তাকে কোনো ধারণা দিচ্ছেন না, অথবা তার জন্য কোনো অল্টারনেটিভ প্ল্যানও রাখছেন না। তো তখন কিন্তু বাচ্চাটার বিহেভিয়ার, আচরণগুলো, বাচ্চা বাসার মধ্যে ন্যাচারালি যেরকম চুপচাপ থাকে সেরকম হয়তো সেদিন চুপচাপ থাকছে না। সে সেদিন হতে পারে অনেক বেশি স্ক্রিম করছে, অনেক বেশি থ্রোয়িং করছে, সে অনেক অ্যাংজাইটি শো করছে। আপনি কিন্তু বুঝতে পারছেন না যে এই অ্যাংজাইটিটা কেন শো করছে। আপনি হয়তো বা বলার জন্য শুধু বলে রাখলেন যে আমরা কিন্তু আজকে যেতে পারছি না, বাইরে অনেক বৃষ্টি। এইটুকু কথা ওর জন্য যথেষ্ট না। আপনাকে যেটা বলতে হবে, আজকে অনেক বৃষ্টি, আজকে সুইমিং এ গেলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। সো আমরা যেটা প্ল্যান করছি, আমরা আরেকটা সানি ডে প্ল্যান করব, যেদিন অনেক সান থাকবে সেদিন আমরা এই সুইমিং এ যাব। আজকের জন্য তুমি কিছু মিউজিক শুনতে পারো ঘরে বসে, তুমি কোনো পছন্দের ফুড বলতে পারো, আমি তোমার জন্য কিছু ফুড অর্ডার করে খাওয়াতে পারি তোমাকে। সো আপনি বাচ্চাকে আজকের জন্য একটা ব্যাকআপ প্ল্যানও দিচ্ছেন, পাশাপাশি এই যে আপনার সুইমিং এর প্ল্যানটা, এটা কিন্তু বন্ধ না, এটা আরেকদিন হতে যাচ্ছে, সে কিন্তু একটা হোপও পাচ্ছে। এই যে ওয়েতে আমি যদি বাচ্চাটাকে কিছু ধারণা দেই, সেক্ষেত্রে কিন্তু আমার ট্রানজিশনটাকে বাচ্চা গ্রাজুয়ালি মেনে নিতে শিখবে। শুরুতে হয়তো বা এইভাবে কাজ করতে নাও পারে, বাট শুরু থেকে একদম ছোট সময় থেকে যদি আপনারা এই ট্রানজিশন গুলো নিয়ে কাজ করতে থাকেন, তখন কিন্তু ট্রানজিশন গুলোর ক্ষেত্রে আপনারা আচরণগত পরিবর্তনগুলোকে অবশ্যই দেখতে পারবেন, এবং বাচ্চা মিনিংলেস স্ক্রিমিং, মিনিংলেস যে আচরণগুলো শো করা, স্ট্রেস শো করা, এগুলো করা বন্ধ করে দিবে। এরপরে যেটা আমাদের নেক্সট বিষয় যেটা চলে আসে, সেটাই হচ্ছে লার্নিং ডিফারেন্সেস। প্রত্যেকটা বাচ্চা শেখার পদ্ধতি বা শেখার ধরন এক না। আপনি যদি এখন আহ, আপনি হয়তো বা ক্লাসের অন্য একটা ফ্রেন্ডকে দেখলেন, অন্য একটা বেবিকে দেখলেন, যে তাকে ছবি দিয়ে সব অপশন দেখানো হচ্ছে, বাট আপনার বেবিটা হয়তো ওই ছবি দেখে সে অভ্যস্ত না। সে হয়তো বা আপনার মুখের কথাকে বেশি ট্রাস্ট করে।
সো আপনি যদি শুধু তাকে ছবি দেখাচ্ছেন যে হচ্ছে এইটা কি, এইটা কিসের ছবি, সাপোজ আপনি আপনার বাচ্চাকে এডিএল এর পিকচারই দেখাচ্ছেন যে এখন ব্রাশ টাইম, আপনি ছবি দেখাচ্ছেন, বাচ্চা ছবিটাকে পছন্দ করছে না, সে ছবি ছুঁড়ে ফেলে দিচ্ছে বারবার। সো আপনি বুঝতে হবে আমার বাচ্চা পেক্স পছন্দ করছে না। এখন বাচ্চা নন ভার্বাল, বাচ্চার সাথে কমিউনিকেশন তো আপনাকে করতেই হবে। সো কিভাবে আপনি হচ্ছে বাচ্চার সাথে এই লার্নিং এর ক্ষেত্রে তাকে শেখাতে পারবেন? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওয়াশরুমে ব্রাশ রাখতে পারেন, ওয়াশরুমে শাওয়ারের ছবি রাখতে পারেন, ব্রাশের ছবি রাখতে পারেন, এবং সাথে সাথে আপনি বাসা থেকে যখন ওয়াশরুমে যাবেন, মানে মেইন রুম থেকে লিভিং রুম থেকে যখন আপনি ওয়াশরুমে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনি ফিঙ্গার অপশন দিতে পারেন। আমরা এখন ব্রাশ করব, দেন আমরা শাওয়ার নিব, হুইচ ওয়ান ডু ইউ লাইক, চুজ। সে হয়তো একটা নখ ধরে ফেললো। এই ওয়েতেও কিন্তু আমরা কমিউনিকেশন করতে পারি। সবসময় যে আমাদের ছবি একটা কমিউনিকেশনের ওয়ে হবে তা কিন্তু না। বাচ্চা যদি আই কন্টাক্ট ভালো থাকে, মোস্ট অফ দ্য টাইম আমি সাজেস্ট করবো আপনারা কথা বলে বাচ্চার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন। বাচ্চা যদি সিঙ্গেল ওয়ার্ডেও আনসার দেয়, বাচ্চা যদি একটা আচরণ শো করে, একটা পয়েন্টিং করেও যদি আপনার সাথে কমিউনিকেশন করে, এটা কিন্তু তার অ্যাক্টিভ কমিউনিকেশন। সো সে কিন্তু দিস ওয়েতে সে লার্নিংও করছে। সেম ওয়েতে হ্যান্ড রাইটিং। আমাদের কিন্তু বাংলাদেশের কালচারে প্রত্যেকটা প্যারেন্টসেরই একটা মাইন্ডসেট থাকে আমার বাচ্চা কবে এডুকেশনালি সাউন্ড হবে, আমার বাচ্চা পড়তে শিখবে কবে, লিখতে শিখবে কবে, আচরণ যা খুশি তাই হোক, অন্তত পড়তে লিখতে পারলে তো নর্মাল স্কুলে গিয়ে আমার বাচ্চাটা পড়তে পারবে। এই এক্সপেকটেশনটা আমাদের মোস্ট অফ দা 95% প্যারেন্টসেরই থাকে। সো ওই জায়গা থেকে আমি যেটা প্রফেশনাল হিসেবে আহ, মানে আমার যেটা ভিউ সেটা দেখেছি যে আমরা যদি সেটার পরিবর্তে বাচ্চার লার্নিংটাকে কত ফাস্ট করে দেওয়া যায়, বাচ্চা যে ওয়েতেই শিখুক, আমাকে যে শুরুতেই লিখে শিখতে হবে, শুরুতেই যে এবিসিডি পড়েই আমাকে পড়া শিখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। বাচ্চা খেলতে পছন্দ করতেছে, বাচ্চা তাকাচ্ছে না, বাচ্চার হচ্ছে আই কন্টাক্টের সমস্যা, ঠিক আছে, আমরা কিন্তু ওই বই খাতার পরিবর্তে আমরা কিছু স্টিক নিয়ে আসতে পারি, অনেক টুথপিক নিতে পারি, অনেক স্টিক নিতে পারি। স্টিক দিয়ে আমরা 1 2, বাচ্চা সুইং পছন্দ করে, কয়টা সুইং দিচ্ছি, 1 2। এবিসিডি শেখাতে চাচ্ছেন, ঠিক আছে, হাইড অ্যান্ড সিক খেলেন, ওখানে এ লুকানো আছে, ওখানে বি লুকানো আছে, চলো নিয়ে আসি। এমন না যে চেয়ার টেবিলে বসে বাচ্চাকে শিখতে হবে। তো আবার এমন হতে পারে কোনো বাচ্চা এই ধরনের অবস্ট্যাকেলের কাজগুলো, পরিশ্রমের কাজগুলোকে অপছন্দ করে, সে আবার বসেই কাজ করতে চায়, তাদের জন্য আপনি ফোকাস লাইটের ব্যবস্থা করে দিতে পারেন। সো প্রত্যেকটা বাচ্চার ওয়ে অফ লার্নিং ডিফারেন্ট, অনেকে সময় কম নেয়, একবার পড়লেই পড়া হয়ে যায়, আরেকজন বাচ্চার হয়তো অনেক সময় লাগে। বিশেষ করে লার্নিং ডিসেবিলিটি যে বাচ্চাগুলো, তাদের কিন্তু ক্ষেত্রে পুরোনো পড়াগুলোকে রিভিশন দিয়ে দেন নতুন পড়াকে শিখতে হয় প্রতিদিন। সো এটা তাদের জন্য অনেক স্ট্রেসফুল যখন গ্র্যাজুয়ালি সে বড় ক্লাসে উঠতে থাকে। সো তার সিলেবাসটাকে যত সিম্পল এবং ছোট রাখা যায়, এই যে ওয়ে অফ অ্যাডজাস্টমেন্ট, আমি যে যদি তার কারিকুলাম গুলোকে অ্যাডজাস্ট করে যদি তার ক্যাপাসিটি অনুযায়ী, মেন্টাল ক্যাপাসিটি অনুযায়ী আমি যদি কারিকুলাম গুলোকে চেঞ্জ করে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চার লার্নিং ডিফিকাল্টিস গুলোকে আমরা ওভারকাম করতে পারবো খুব সহজেই। এরপরে সোশ্যাল ডিফিকাল্টিস তো খুবই কমন, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস থাকে পোর, সোশ্যাল জায়গাগুলোতে ওদের ইনক্লুশন কম থাকে, পাবলিক প্লেসে পার্টি প্রোগ্রামে আমরা বাচ্চাদের ইনভলভ করতে চাই না। ঠিক আছে, ইনভলভ করতে চান না, ফাইন, কিন্তু হচ্ছে বাচ্চাটাকে নিয়ে তো আপনি কিছু চিলড্রেন পার্টিও করতে পারেন। ঠিক আছে, আমার আজকে একটা গ্যাদারিং ছিল, তোমাকে আজকে আমরা নিতে চাচ্ছি না, তুমি বাসায় থাকবে, কারণ তোমার জন্য আগামীকাল অনেকগুলো ফ্রেন্ড আসবে তোমার সাথে খেলতে, আপনি দুই একটা ফ্রেন্ডকে ওর সাথে, ও তো খুব বড় ফ্রেন্ড সার্কেল চায় না, ছোট্ট একটা ফ্রেন্ড সার্কেল, আপনি দুই তিনটা ফ্রেন্ড নিয়ে আপনি হচ্ছে ওর সাথে বাসায় একটা ফ্রেন্ডস পার্টি অ্যারেঞ্জ করে দিতে পারেন। সেখানে কিছু মিউজিক থাকবে, বিটস সহ মিউজিক থাকবে, সে একটা ফিল পাক যে হচ্ছে আমি একটা পার্টিতে আছি। আপনি তার জন্য হালকা কিছু সমুচা সিঙ্গারা দিয়ে একটা ছোট স্ন্যাক্স পার্টি রেখে দেন, যাতে এই বাচ্চাটা পরবর্তীতে আপনি যখন একটা গ্যাদারিং এ নিয়ে যাবেন, তখন কিন্তু সেই বড় লাউড পার্টি গুলোকেও সে একসেপ্ট করতে শিখবে, সেখানে গিয়েও সে তার আচরণ গুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় গ্রাজুয়ালি সে অভ্যস্ত হয়ে যাবে। সো সো এই ছোট ছোট পার্টি গুলো যদি বাসা থেকে আগেই অ্যারেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু বড় ধরনের গ্যাদারিং গুলোতে গিয়ে বাচ্চাটার আচরণ গুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এইবার হচ্ছে আমাদের এই আহ চ্যালেঞ্জগুলো আমরা প্রফেশনালরা কিভাবে হচ্ছে চেঞ্জ আনতে পারি, সেই জায়গাগুলো থেকে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি। আমরা প্রফেশনালরা যখন একটা বাচ্চাকে পাই আমাদের কাছে, তখন বাচ্চাটাকে অ্যাসেস করি, আপনাদের সাথে কথা বলে অ্যাসেস করি। এই জায়গাতে কিন্তু আমাদের মেইন ব্যারিয়ার কি হয় জানেন? মেইন ব্যারিয়ারটা হয় অনেক সময় অ্যাজ এ প্যারেন্টস আমরা কিন্তু বাচ্চার সব তথ্য প্রফেশনালদের কাছে দিতে চাই না।
আমাকে বাচ্চার আচরণ দেখে অনেক কিছু বুঝে নিতে হয়। যে ঠিক আছে, আপনি বলছেন না ও তো অনেকক্ষণ বসে থাকে, আমি দেখছি যে বাচ্চাটা আমার সামনে 5 মিনিট বসে থাকতে পারছে না, তাহলে আমি কিভাবে বিলিভ করব যে আপনার দেয়া তথ্যগুলো আমি অ্যাকুরেটলি পাচ্ছি? সো এই জায়গায় অ্যাসেসমেন্টের জায়গায় শুধু পেন এন্ড পেপার না হয়ে এটা খুবই ভালো হতো যদি আমাদের দেশে হোম সার্ভিসটা চালু হতো। যে হোমে গিয়ে আমি অবজার্ভ করে দেখব, ক্লাসরুমে গিয়ে আমি অবজার্ভ করে দেখব বাচ্চার আচরণটা আসলে কেমন থাকে, দেন আমি প্যারেন্টস এর একটা ফিডব্যাক নিব। তিনটাকে যোগ করে যদি আমি একটা রিয়েল অ্যাসেসমেন্ট করতে পারি, দেন দ্যাট দ্যাট উড বি দ্যাট সেটা হতো একটা পারফেক্ট অ্যাসেসমেন্ট আমার এই বাচ্চাটাকে বোঝার জন্য। ঠিক আছে? তো এই যে অ্যাসেসমেন্ট, আমার যেটা সাজেশন থাকবে, ট্রাই করবেন যেন বাচ্চাটার সঠিক তথ্যগুলি আমরা প্রফেশনালদের সাথে শেয়ার করতে পারি, তাহলে আমাদের অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ আর ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বাচ্চাটার লেভেলটাকে বুঝতে সহজ হবে এবং খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাটাকে নিয়ে আমাদের কাজ করার বা প্ল্যান তৈরি করার সুযোগ তৈরি হয়ে যাবে, কারণ সবার অবজারভেশন স্কিলস সেম থাকে না। সো এই জায়গায় আমরা অ্যাজ এ প্যারেন্টস আমরা প্রফেশনালকে একটু হেল্প করতে পারি তাকে সঠিক জায়গাগুলো ধরিয়ে দেওয়ার জন্য। দেন কোলাবোরেশন, অবশ্যই কোলাবোরেশন প্রয়োজন। এখন যদি আমি একটা বাচ্চাকে স্পেশাল স্কুলে ভর্তি করে দিলাম, থেরাপি, আমি অনেক প্যারেন্টস কে দেখেছি, আমি অনেক প্যারেন্টস কে নাও করেছি। সকালবেলা একটা থেরাপি সেন্টারে যাচ্ছেন, দুপুরবেলা বাচ্চাকে নিয়ে একটা স্কুলে যাচ্ছেন, সন্ধ্যাবেলা আরেকটা থেরাপি সেন্টারে যাচ্ছেন, রাত্রেবেলা গিয়ে বাচ্চাটাকে নিয়ে ঘুমায় পড়তেছেন। আলটিমেটলি বাচ্চাটা তো একটা মানুষ, সে তো রোবট না। ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই যে আপনি সারাদিন একটা স্ক্যাজুয়ালের মধ্যে গেলেন, বাচ্চাটা কিন্তু লার্নিং হলো না, আপনার সাথে কোনো অ্যাটাচমেন্ট তৈরি হলো না, এবং বাচ্চাটার সাথে এবং আপনার র্যাপোর্ট বিল্ডিং হলো না অ্যাজ এ প্যারেন্টস। দিন শেষে বাচ্চাটা আপনার কাছে থাকবে, এই প্রফেশনাল থেরাপিস্টরা আপনাকে 1 ঘন্টা দেখে ছেড়ে দিবে, স্কুল আপনাকে কিছুদিন রেখে ছেড়ে দিবে, আপনি কিন্তু বাচ্চাটাকে ম্যানেজ করা শিখলেন না আলটিমেটলি। এই জায়গাগুলোতে আমি জানি অনেকের জন্য এটা টায়ারিং, অনেক কষ্ট। আমি বলবো না 24 আওয়ার টাইম দেন, আমি বলবো বাচ্চার স্ক্যাজুয়ালকে ছোট করে দেন। বাচ্চার স্ক্যাজুয়ালকে যেমন আপনি যদি একটা স্কুলেই দেন বাচ্চাটাকে, ঠিক আছে গুড, সকালবেলা সে স্কুলে যাবে, সকালে আর কোনো থেরাপির প্রয়োজন নাই। সকালবেলা আপনি সকালবেলা খুব সুন্দরভাবে বাচ্চার সাথে একটা ব্রেকফাস্ট করেন, যদি পসিবল হয়, বাচ্চার যদি আর্লি মর্নিং ওঠার অভ্যাস থাকে, বাচ্চার সাথে একটা সুন্দর ব্রেকফাস্ট টাইম সেট করেন, 10 to 15 মিনিটস এনাফ। তারপর আপনার দিনটা শুরু হলো, আপনি বাচ্চাটাকে নিয়ে স্কুলে গেলেন, বিকেলবেলা বাচ্চাটাকে নিয়ে একটু পার্কে খেলতে গেলেন, সন্ধ্যায় যদি একটা থেরাপি নিয়ে ফেরা যায়, খেলার মাঠ থেকে ফেরার পথে একটু থেরাপি নিয়ে বাসায় ফেরা যায়, বাচ্চাটা অ্যাক্টিভ মুডে চলে গেল, দেন বাসার সাথে বাসায় গিয়ে বাচ্চাটাকে একটু হালকা স্ন্যাক্স ট্যাক্স খেতে দিয়ে একটা ব্রেক দিয়ে বাচ্চার সাথে একাডেমিক বা থেরাপিস্টদের যে গাইডলাইন গুলো থাকে, স্পিচের কাজ, ওটির কাজ, এই কাজগুলো নিয়ে যদি আপনারা কিছুক্ষণ কাজ করতে পারলেন, তখন কি হবে, আপনার সাথেও একটা সংযোগ তৈরি হলো, স্কুলের সাথে একটা সংযোগ তৈরি হলো, আপনি কিন্তু বাচ্চাটা একটা রেগুলার মনিটরের সুযোগ পেলেন। তারপরে কিন্তু হচ্ছে আপনি বাচ্চাটাকে একটা সুন্দর গুড নাইট স্লিপ প্ল্যানিং করে ফেলতে পারলেন। সো এই যে ফ্যামিলির সাথেও সে কিছু সময় কাটালো, সে স্কুলে কিছু সময় কাটালো, ওর লার্নিংটা কিন্তু এনজয়েবল হলো, ডেটা কিন্তু এনজয়েবল হলো। সো এমন হবে না পুরো দিনটাই রোবটের মতো আপনি ওকে প্যাক আপ করে দিলেন, যাতে হচ্ছে ওর নিজের চয়েস মেকিং এর টেন্ডেন্সি আপনি তৈরি করতে দিচ্ছেন না। আলটিমেটলি ওই জায়গাগুলোতে কি হয়, বাচ্চা অনেক বেশি শিখে, হয়তো বা আপনারা জোর করে হয়তো আমরা বাচ্চাটাকে শেখাচ্ছি, বাট বাচ্চাটা আলটিমেটলি একটা প্যারট হয়ে যায়, তোতা পাখি হয়ে যায়। সে রোবটের মতো আচরণ করতে থাকে, তাকে যা শেখানো হয়েছে সেটাই সে শিখে, তার ব্রেইন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। আমরা এই অনেক থেরাপিস্টই দেখবেন একটা সহজ টার্ম ইউজ করি, সেটা হচ্ছে মোটর প্ল্যানিং। মোটর প্ল্যানিং হচ্ছে কাজগুলোকে কিভাবে আমাদের করতে হবে তার একটা প্ল্যানিং। এই প্ল্যানিংটা আমাদের বাচ্চার তখন তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত না আমি বাচ্চাটাকে নিজের জন্য ডিসিশন বা সিদ্ধান্ত নিতে শেখাবো, বাচ্চাটার নিজের চয়েস মেকিং করতে শেখাবো। সো বাচ্চাটাকে আমি যদি চয়েস মেকিং করতে শেখাই, বাচ্চাটাকে যদি নিজের সম্পর্কে বা নিজের ব্যাপারে ডিসিশন দিতে শিখাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা মোটর প্ল্যানিং এও লার্ন করাতে পারবো, বাচ্চাটাকে অ্যাডভান্স স্কিল গুলো শেখাতে পারবো। এখন আপনি বলতে পারেন যে আমার বাচ্চা তো চকলেট খেতে চায়, ভাত খেতে চায় না, সেক্ষেত্রে আমি কিভাবে ওকে ডিসিশন মেকিং করতে দিব? গুড। এখন একটা বাচ্চা যদি চকলেট খেতে চায়, বাচ্চা যদি চকলেটের প্রতি অবসেশন থাকে, আইসক্রিমের প্রতি অবসেশন থাকে, আপনি চাচ্ছেন না বাচ্চাটাকে আইসক্রিম বা চকলেট প্রতিদিন খাওয়াতে, এই ক্ষেত্রে যদি আপনি ডিসিশন মেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই বলতে হবে আমরা কিন্তু তোমাকে আইসক্রিম, চকলেট, এই ধরনের খাবারগুলো একটা নির্দিষ্ট ওকেশনেই খেতে দিব, আমরা কখনোই বলবো না আমরা তোমাকে কখনো খেতে দিব না। ঠিক আছে? কারণ না শব্দটার প্রতি ওদের একটা এটা সব বাচ্চারই, এটা শুধু স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে না, না ওয়ার্ডের প্রতি ওদের একটা অ্যাট্রাকশন থাকে যে এটা না বললো কেন, এটা এখনই করতে হবে। সো আপনি যেটা বলতে পারেন, শোনো, চকলেট
আইসক্রিম, এই খাবারগুলো হচ্ছে অকেশনালি খাওয়ার জিনিস। আমাদের যখন ঈদ হবে, আমাদের বাসায় যখন একটা বিশেষ দিন আসবে, সাপোজ তোমার বার্থডে, সেদিন কিন্তু তুমি একটু পেস্ট্রি কেক খেতে পারো, সেদিন তুমি আইসক্রিম খেতে পারো, বাট এটা আমাদের রেগুলার মিল না। আমাদের রেগুলার রেগুলার মিল হচ্ছে রাইস, তারপর রুটি, তারপর হচ্ছে একটু ফ্রুটস। তো তুমি এখান থেকে ডিসিশন নাও আজকের জন্য তুমি কি খেতে চাও। তখন কিন্তু বাচ্চাটা বুঝলো ঠিক আছে আইসক্রিম এমন না যে আমার লাইফে কোনোদিন আসবে না, আইসক্রিমটা হচ্ছে কোনো একটা দিনে কোনো একটা বিশেষ অকেশনে আমার লাইফে ফেরত আসবে। সো এই জায়গাগুলো থেকেও কিন্তু আমরা বাচ্চার ডিসিশন মেকে আমরা বাচ্চাটাকে থিঙ্ক করতে, বাচ্চাটাকে প্রভাবিত করতে পারি, বাট বাচ্চাটার জন্য আমরা ডিসিশন নিয়ে দেব না। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে খুব চিন্তাভাবে কোলাবোরেট করে বাচ্চার সাথে এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট যদি আমরা করি, থেরাপিস্টরাও যেরকম করে কোলাবোরেট করে বাচ্চার চয়েস মেকিং, যে বললাম কিছুক্ষণ আগে, একটা গোল সেট করার সময় আমাদেরকে প্ল্যান করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি ধরনের গোলগুলোকে বাচ্চার জন্য নিচ্ছি, সেটাতে বাচ্চার ইন্টারেস্ট কতটুকু ছিল। সো আমরা কোলাবোরেট করে বাচ্চার জন্য একটা পারফেক্ট গোল সেট করব, দেন সেটাকে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পরে আমরা ইভালুয়েট করব, বাচ্চাটাকে ট্রেন করার পরে আমরা ইভালুয়েট করব যে বাচ্চা কতটুকু এটা সোসাইটিতে অ্যাডাপ্ট করতে পারলো, তার রিয়েল লাইফে এটার প্রয়োজনটাকে কতটুকু ইউজফুল করতে পারলো। দেন কিন্তু আমাদের নতুন প্ল্যান নিতে হবে। আদারওয়াইজ ওই প্ল্যানটাকে মডিফাই করে কতটুকু দিন লাগতে পারে, কতটুকু সময় লাগতে পারে, সেই অনুযায়ী কোলাবোরেটিভ ওয়েতে বাচ্চার সাথে কাজ করতে হবে। এটা প্রফেশনালরাও করতে পারি আমরা, এটা আমরা অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ স্কুল টিচার, যে কোনো প্রফেশনাল বা প্যারেন্টসরা বাসায় একটা বাচ্চাকে যখন আপনি লার্নিং করাচ্ছেন সেই জায়গাগুলোতে আমরা আগাতে পারি। এবার হচ্ছে হোম এবং স্কুল এনভায়রনমেন্ট, এটা নিয়ে আমি আসলে আজকে খুব বেশি বলবো না, কারণ হোম এবং স্কুল এনভায়রনমেন্টের কাজটা টিচারদের, স্পেশাল এডুকেটরদের, প্রফেশনালদের। এই জায়গাতে শুধু অ্যাজ এ প্যারেন্টস আমাদের জায়গাটা শুধু মেক শিওর করতে হবে যে বাচ্চা যে স্কুলে যাচ্ছে, যে টিচারের সাথে কাজ করছে, তার সাথে ওর সঠিকভাবে র্যাপোর্ট বিল্ড আপটা হচ্ছে কিনা, বাচ্চাকে আসলে ওই এনভায়রনমেন্টটাকে পছন্দ করছে কিনা, বাচ্চা আসলে ওখানে যেতে চায় কিনা, বাচ্চার আগ্রহ আছে কিনা, ছবিটা দেখলে, স্কুলের ছবিটা দেখে, ওই জায়গাটার ছবিটা দেখলে বাচ্চাটা এক্সাইটেড হয়ে যায় কিনা, তখন আপনাকে বুঝতে হবে হি ইজ এনজয়িং গোয়িং ওভার দেয়ার। সে যদি এনজয় করে তাহলে আমি অবশ্যই বলবো সেখান থেকে সে কিছু শিখছে, টিচারের সাথে তার একটা র্যাপোর্ট তৈরি হচ্ছে। দিস ওয়েতে আমরা অ্যাজ এ প্যারেন্টস আমরা বাচ্চার জন্য ডিসিশন নিতে পারবো কোন স্কুলটা বাচ্চার জন্য বেস্ট হচ্ছে, কোন টিচারটা বাচ্চার জন্য বেস্ট হচ্ছে। আদারওয়াইজ আমাদের এই জায়গাটাতে আসলে টিচারদের উপরে ছেড়ে দিতে হবে। এখন আসি আমি মেইন চ্যালেঞ্জটা, যেটা আমরা অ্যাজ এ প্যারেন্টস বাসায় ফেস করি, সেটা হচ্ছে হোম এনভায়রনমেন্ট। আমাদের হোম এনভায়রনমেন্টে আমরা খুব সহজেই বলে দিচ্ছি যে থেরাপিস্ট হিসেবে আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি এই খাবারটা খাওয়া যাবে না, এইভাবে ব্রাশিং করবেন, ওইভাবে হচ্ছে বাচ্চার সাথে কাজ করবেন। বাট আলটিমেটলি বাসার হোম এনভায়রনমেন্টে দেখা গেল বাচ্চার ডিফারেন্ট সিচুয়েশন, বাচ্চা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকে, বাচ্চাকে মা যখন দরজা বন্ধ করে কাজ প্র্যাকটিস করতে চেষ্টা করেন তখন হয়তো দাদা দাদু এসে ইন্টারাপ্ট করে যে বাচ্চাকে এত কান্না করাচ্ছ কেন, জোর করে কাজ করাচ্ছ কেন, তখন একটা ইন্টারাপশন তৈরি হয়। সো বাচ্চার আচরণগুলো স্কুলের সাথে যেরকম থাকে বাসায় সেম আচরণগুলো সে শো করে না। একটা টিচারের ইনস্ট্রাকশন সে খুব সহজেই মেনে নেয়, বাসায় দেখা যায় মায়ের সাথে সেই এনভায়রনমেন্টটা বাচ্চা মেনটেন করে না। অথবা এমনও হতে পারে যে অনেক বাচ্চা খুব জেন্টল থাকে, টিচারদের সাথে খুব ভালো আচরণ, থেরাপিস্টদের সাথে খুব ভালো আচরণ, অথচ সেম ইনস্ট্রাকশনটা মা দিলে মাকে হিট করতেছে, বাবাকে হিট করতেছে। সো এই যে চেঞ্জটা কেন, আসলে এই চেঞ্জটা হচ্ছে মেইন এই কারণে হচ্ছে আমাদের বাসার এনভায়রনমেন্টটার সাথে আমার স্কুল এনভায়রনমেন্টটাকে বা থেরাপিস্টরা যে এনভায়রনমেন্টে কাজ করাচ্ছে সেই এনভায়রনমেন্টটা সেম না, ওয়ে অফ ইনস্ট্রাকশন গিভিং সেম না। এখন এই যে ইনস্ট্রাকশন গিভিংটা সেম না, এটাকে আমরা কিভাবে একই রকম করতে পারি? একরকম করতে পারি এইভাবে, সেটা হচ্ছে আপনি প্যারেন্টস টিচারের সাথে কথা বলেন, বা যে থেরাপিস্টের সাথে আপনি কাজ করতেছেন, আপনার বাচ্চা কাজ করছে, তার সাথে আসলে আলোচনা করেন যে আমি আপনার বাচ্চা, আমার বাচ্চাটা যখন পাজল ম্যাচিং করছে আপনার সাথে খুব সুন্দর করে পাজল ম্যাচিং করছে, আপনি যেখান থেকে আনতে বলতেছেন সেখান থেকে আনতেছে, আমি কেন ইনস্ট্রাকশন দিলে বাচ্চাটা স্টাক হয়ে দাঁড়িয়ে থাকে, কেন বাচ্চাটা যায় না, বা আমার সাথে কেন চিৎকার করে। সো ওই জায়গায় কিন্তু থেরাপিস্ট আপনাকে গাইড করবে। অথবা আপনি থেরাপিস্টের সামনেই কিছুদিন প্র্যাকটিস করতে পারেন যে ঠিক আছে আমি আপনার সামনে ইনস্ট্রাকশন দিয়ে দেখি তো বাচ্চাটার আমার ইনস্ট্রাকশনে কি ভুল হচ্ছে। যেমন আমার প্র্যাকটিসের সময় আমার এরকম একটা বাচ্চা পড়েছিল, যে বাচ্চাটা প্যারেন্টস এসেছিল যে আপু আপনার, আমার স্কুলে দুইটা শিফট চলে, ইঞ্জিনিয়ার স্পেশাল স্কুল, তো সেই স্কুলে দুইটা শিফটে প্যারেন্টস আসছে, আমি দুই শিফটেই বাচ্চা ভর্তি করব, কারণ আমার বাচ্চা আমার বাসায় থাকলে কান্নাকাটি করে, কোনো কথা শুনে না, আর আপনাদের কাছে থেরাপিতে আসলে মনে হয় ওর কোনো সমস্যাই নেই, ও অনেক ভালো। সো আপনাদের কাছে ভালো থাকে, ও আপনাদের কাছেই থাকুক, আমি বাসায় নিতে চাই না। তো পার্সোনালি ওই বাচ্চাটার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম,
প্যারেন্টস কে দিয়ে সেশনে কাজ করিয়েছি। এখন আপনি বলতে পারেন ভাই আমি টাকা দিয়ে সেশন নিচ্ছি, আমি কেন কাজ করব, থেরাপিস্ট কাজ করবে। আসলে কিন্তু আমি আপনি কাজ করার কথা না, মেইন উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাটাকে কাজ শেখানো। কোন ওয়েতে আমি কাজ শেখাবো সেই ওয়েটা আমাকে জানতে হবে। আপনি সারা জীবন থেরাপিস্টের কাছে নাও আসতে পারেন, আমি চাই না আপনি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যান। একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে আপনি সবসময় যাওয়ার অ্যাফোর্ডেবিলিটি সব প্যারেন্টসদের নাও থাকতে পারে। সো উইকলি প্রতিদিনের থেরাপি সেশন কস্ট বেয়ার করার মতো পসিবিলিটি মোস্ট অফ দ্য প্যারেন্টস এর নাই আমি জানি। বা থাকলেও তারা হয়তো বা এই জায়গাতে সবার এক্সপেন্স মানে দেয়ার মেন্টালিটিও থাকে না, বা চাই না আমরা, বা পারি না, অনেক সময় চেয়েও হয়তো বা আমরা পারি না, এফোর্ড করতে পারি না। সো এই জায়গাগুলো থেকে আমি বলবো যে বরং যদি কোনো থেরাপিস্ট বলে আপনি আমার সামনে এটা করে দেখান, আমি বলবো অ্যাপ্রিসিয়েট ইট, কারণ সে আপনাকে শেখাতে চাচ্ছে, আপনি শিখে নেন। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই থেরাপিস্টের সামনে আপনি বাচ্চাটাকে সেম ভাবে ইনস্ট্রাকশন দিয়ে পাজল ম্যাচিংটাকে শেখান। তখন কিন্তু থেরাপিস্ট বুঝতে পারবে আপনার ইনস্ট্রাকশন এবং থেরাপিস্টের ইনস্ট্রাকশনের মধ্যে কোথায় ঝামেলা হচ্ছে। সেম ওয়েতে যদি প্রয়োজন হয় থেরাপিস্টের সাথে আপনি হোম ভিজিট অ্যারেঞ্জ করেন, যে ঠিক আছে আমার বাসায় এসে একদিন দেখেন তো কেন এরকম করে। বাসায় হয়তো বা এমন হয়েছে যে পাজল ম্যাচিং যেভাবে আপনি করছেন সেম পাজলটা হয়তো তার বাসাতে নাই, বাচ্চা হয়তো ওই পাজলটাকে পছন্দ করতেছে না। অথবা এমন হতে পারে বাচ্চার দাদা দাদু হয়তো খুব প্রোটেক্টেড, বা অনেক সময় থাকে না বাবা অনেক আদর করে, বাবার সামনে আমি কাজ করব না, এরকম থাকে। তখন আপনি বাবাকে দিয়ে ইনস্ট্রাকশন দেওয়ান যে ঠিক আছে আপনার সাথে কাজটা করছে না, বাবাকে দেন, বাবা ওর অনেক পছন্দের একটা মানুষ, তার সামনে সে হয়তো এই কাজগুলো করে অভ্যস্ত না, শুরুর দিকে সে হয়তো প্রোটেক্ট করতেও পারে, সে বিহেভিয়ার স্ট্রেসড হতেও পারে, সে বিহেভিয়ার শো করতে পারে, নেগেটিভ বিহেভিয়ার শো করতে পারে। বাট গ্রাজুয়ালি যদি বাবা মার কম্বিনেশন ইনস্ট্রাকশন গুলো আপনারা দিয়া প্র্যাকটিস শুরু করেন, একটা সময় কিন্তু বাচ্চা মেনে নিবে যে আমাকে এটা আমার ভালোর জন্য প্র্যাকটিস করা হচ্ছে, এবং হচ্ছে এই প্র্যাকটিস গুলো করলে আমি হোমে এবং স্কুলে দুইটা জায়গাতেই ভালো থাকতে পারবো। সো এই যে পরিবর্তনটা, এটা কিন্তু অবশ্যই আপনাকে থেরাপিস্টের সাথে কোলাবোরেট করেই ডিসিশন নিতে হবে, যে অথবা আপনাকে বুঝতে হবে সিচুয়েশনটা যে হচ্ছে কেন আমার বাসাতেও ইনস্ট্রাকশন গুলো ফলো করছে না, কেন থেরাপি সেন্টারে করে। এই যে আমি বাচ্চার মাটাকে আমার সেশনে আমি প্র্যাকটিস করিয়েছিলাম, তার বিনিময়ে যেটা হয়েছে বাচ্চাটা কিন্তু মায়ের সাথে কথা বলতে শুরু করেছিল, এবং বাচ্চাটা এখন নর্মাল স্কুলেও পড়ে। মায়ের সাথে ওর একটা কমিউনিকেশন তৈরি হয়েছে। বাচ্চাটা প্রতিদিন রাস্তায় ওর বাসা থেকে নামার পথে দোকান থেকে আইসক্রিম ওই দোকানদারকে মেরে পিটে হলেও আইসক্রিম বের করে খেত। সো মায়ের এটা কমন রুটিন ছিল, সে একটা আইসক্রিম হাতে খেতে খেতে আমার কাছে থেরাপি সেশনে আসবে। সো আমি যেটা করেছি ওর সাথে কিন্তু বাসা পর্যন্ত গিয়েছি। আমি ওই বাচ্চাটার আমাদের সেন্টার থেকে ওয়াকিং ডিস্টেন্স ওর বাসা ছিল, আমি ওর সাথে সেই বাসা পর্যন্ত গিয়েছি, এবং গিয়ে আমি চেক করেছি ওই দোকান থেকে কিভাবে সে আইসক্রিমটা নেয়। আমি যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে আইসক্রিমের যে বক্সটা দোকানের এন্ট্রান্সেই অ্যারেঞ্জ করা ছিল, এবং সে ওখান থেকে গিয়ে টুক করে তুলে আইসক্রিমটা তুলে খেয়ে ফেলতো। সো আমি জাস্ট ছোট্ট একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে ওই আইসক্রিমের শপকিপারের সাথে কথা বলে যে আপনার এই এই আইসক্রিমের বক্সটাকে কি একটু মানে অ্যালাইনমেন্টটা কি একটু চেঞ্জ করে রাখা যায় কিনা। শপকিপার সেটা রাজি না, কারণ ওই যে বললাম আমাদের সোসাইটি খুব সহজ সাপোর্টিভ হয় না। সো আমি যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে যখন বাচ্চাটাকে নিয়ে আমরা আসব তখন হচ্ছে বাচ্চাটার জন্য আইসক্রিমের একটা মোড়ক বাসা থেকে তৈরি করে, আইসক্রিমের একটা মোড়ক ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি আইস দেওয়া থাকবে, নট আইসক্রিম। ওই আইসক্রিমের কিছু মোড়কে শুধু আইস মানে বরফ, জাস্ট বরফ, উইদাউট সুগার, উইদাউট এনিথিং। অথবা আমি মাঝে মাঝে যেটা করতে বলেছিলাম যে লেবুর রস, কমলার রস, এগুলো দিয়ে হচ্ছে ওই আইসক্রিমের মতো করে বানিয়ে সেই আইসক্রিমের কোনের মধ্যে রেখে সেটা দিয়ে র্যাপ করে ওই দোকানে রেখে দেওয়া হয়েছে, এবং ওই দোকানের ওই জায়গা থেকে ওই আইসক্রিমটাকে তুলে বাচ্চাটাকে খাওয়ানো প্র্যাকটিস শুরু করলাম। যখন এই যে আইসক্রিম সে খাচ্ছে, সে তো জানে আমি ওই দোকান থেকে আইসক্রিম খাচ্ছি, সে কি আইসক্রিম খাচ্ছে এটা কিন্তু তার কনসার্ন না। এটা যখন আমি বুঝতে পেরেছি তখন কিন্তু আমি তার আইসক্রিমের প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছি। আলটিমেটলি যখন বাচ্চাটা বুঝে গেল সেম আইসক্রিমটা আমার বাসাতেও অ্যাভেলেবল, সেম আইসক্রিমটা আমার দোকানেও অ্যাভেলেবল, তখন কিন্তু দোকান থেকে ওই যে স্ন্যাচ করে নেওয়াটা এই জায়গাটা থেকে কিন্তু বাচ্চাটা সরে আসছে, এবং আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখন আর ওই দোকানে গিয়ে আর ভাঙচুর করে না। সো এই যে আমি কিছু চেঞ্জ গুলো আনার চেষ্টা করলাম, এই চেঞ্জ গুলো হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আমি তার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করেছি যে একটা বাচ্চা খেতে পছন্দ করে, একটা অনেক আমার আরেকটা বাচ্চা ছিল যেটা হচ্ছে স্ট্রিট ফুড খেতে পছন্দ করতো, রিক্সা থেকে লাফিয়ে পড়ে খুবই রিস্কি একটা কাজ করতো, রিক্সা থেকে জাম্প দিত, চলমান রিক্সা থেকে জাম্প দিয়ে সে স্ট্রিট ফুড স্ন্যাচ করে খেত।
সো আমি যেটা ওই প্যারেন্টস কে সাজেস্ট করেছিলাম, আপনি কিছু ঠোঙা বানাবেন। সে কিছু ঠোঙা বানাতো, ঠোঙার মধ্যে সিঙ্গারা সমুচা বা পাকোড়া ভাজা ভেজে রাস্তা থেকে খাওয়াতে খাওয়াতে বাচ্চাকে বাসা থেকে নিয়ে আসতো, যাতে তাকে রিক্সা থেকে জাম্প করে স্ট্রিট ফুড খেতে না হয়। এই যে আমি কিছু চেঞ্জ আনলাম বাচ্চাটাকে মেন্টালি ধারণা দেওয়ার জন্য যে তোমাকে এটার জন্য কোনো এগ্রেসিভ বিহেভিয়ার শো করার প্রয়োজন নাই, আই ক্যান বি অ্যাভেলেবল ফর ইউ। এই যে আমি তোমাকে অ্যাভেলেবল করে দিচ্ছি এনভায়রনমেন্টটাকে, এইটাই হচ্ছে বাচ্চার একসেপ্টেন্সিকে বাড়াবে। কিছু কিছু সময় বাচ্চাকে যদি আমি নাও বলি প্লিজ এটা করো না, তখন কিন্তু সে এটা মানবে। বাট হুট করে যদি আমি সব বলি না তোমার রাস্তা থেকে কিছু খাওয়া যাবে না, ওই দোকান থেকে তোমার আইসক্রিম স্ন্যাক্স করে খাওয়া যাবে না, এত না শুনতে বাচ্চা রেডি না। সো আমাদের এই জায়গাগুলোতে ফুডের ক্ষেত্রে আমাদের চেঞ্জ আনতে হবে এই ওয়েতে। পার্সোনাল কেয়ারের ক্ষেত্রেও সেম, আমাদের বাঙালি মাদের ইন্টেনশন থাকে বাচ্চা তো ঠিক মতো খেলো না, হাত দিয়ে কেন খেতে দিব, আমি একটু খাওয়াই দেই। সো আমি বলবো ফার্স্টেই বাচ্চাকে ইনস্ট্রাকশন দেন, ইনস্ট্রাকশন দিয়ে দেখেন কতটুকু বাচ্চা ফলো করে। যদি দেখেন বাচ্চা স্ট্রাগল করছে তখন সে হেল্প করেন। হেল্পটা শুরুতেই দিয়েন না, আগে বাচ্চাকে একা একা করতে ট্রাই করান। দেন যদি বাচ্চা সাপোর্ট লাগে ওই জায়গাটাতে আপনি পারমিশন নেন, আমি এখন তোমাকে এইভাবে দেখো আমি তোমাকে প্যান্টটা পরাই দিচ্ছি, নেক্সটে কিন্তু তোমাকে একা একা পড়তে হবে। এই যে দেখো এইভাবেই তোমাকে আমি শার্টটা পরাচ্ছি, নেক্সটে কিন্তু তোমাকে একা একাই পড়তে হবে। সো কাজগুলোকে এক্সপ্লেইন করে করে যত কথা বলবেন বাচ্চার সাথে, বাচ্চা কিন্তু তত শিখবে। সো ট্রানজিশন গুলোর ক্ষেত্রেও বাচ্চা মেনে নিতে শিখবে। বাসায় একটা হুট করে গেস্ট আসবে, আপনি আগেই তাকে বলেন আজকে কিন্তু বাসায় গেস্ট আসবে, তুমি কিন্তু তাদের সামনে কোনো স্ট্রিমিং বা কিছু করবে না, তোমার যদি কিছু পছন্দ না হয় তোমার জন্য একটা কোয়াইট রুম আছে, তুমি কিন্তু কোয়াইট রুমে চলে আসতে পারো। বাচ্চা নয়েজি প্লেস পছন্দ না করলে তার সে কোথায় কোয়াইট রুমে সে থাকতে পারবে তার জন্য সেই অপশনটাকে দেখিয়ে রাখেন। বাচ্চা যদি খেলতে পছন্দ করে সেই বাচ্চাদের সাথে গেস্টদের সাথে সে যদি অভ্যস্ত থাকে, পরিচিত গেস্ট হয় তাদেরকে ওয়েলকাম করতে শেখান, যে ঠিক আছে তুমি ওয়েলকাম করো, তোমার যদি এদের সাথে কিছুক্ষণ থাকতে ভালো লাগে তুমি তাদের সাথে কিছুক্ষণ থাকো গল্প করো, যদি তোমার ভালো না লাগে তুমি তোমার কোয়াইট রুমে চলে যাও, ইউ ক্যান হ্যাভ এ ব্রেক অ্যান্ড দেন কাম ব্যাক। মানে এই যে ব্রেক প্যাটার্নটা রাখেন আপনি তার জন্য, অ্যাটলিস্ট আপনার বাসার লিভিং রুম অথবা মাস্টার বেডের একটা বেড আপনি বাচ্চার জন্য ফাঁকা রাখেন যেদিন অ্যাটলিস্ট গেস্ট আসবে, যাতে ওই দিন ওর যদি কোনো স্পেশাল ব্রেকের প্রয়োজন হয় সেদিন যাতে ওই কোয়াইট রুমে গিয়ে ও নিজের মতো করে একটু একা সময় কাটিয়ে আসতে পারে। কারণ লং টাইম আমরা গেস্টদের এন্টারটেইন করে অভ্যস্ত, এই বাচ্চাগুলো কিন্তু এক্সস্টেড হয়েও যেতে পারে, তখন সে শেষের দিকে গিয়ে স্ক্রিম করতে পারে, ডিস্ট্রাকটিভ কিছু বিহেভিয়ার শো করতে পারে যেটা তার ইউজুয়াল বিহেভিয়ার না, এই ধরনের কিছু আনএক্সপেক্টেড বিহেভিয়ার গুলো সে শো করে ফেলতে পারে। সো এই যে চেঞ্জ, আপনি শুরুতে তো তাকে বলছেনই আমাদের বাসায় গেস্ট আসবে এতক্ষণ থেকে এতক্ষণ থাকবে, হয়তো বা ততক্ষণ গেস্ট থাকলো না, গেস্ট হয়তো আরেকটু লঙ্গার টাইম থাকলো। সো এই যে তার জন্য যদি কোয়াইট রুমটা রেডি না থাকে সে কিন্তু তার ব্রেকের, কারণ তার মেন্টালি সে রেডি ছিল দুপুর পর্যন্ত গেস্টকে এন্টারটেইন করার জন্য, বাট আপনার গেস্ট রয়ে গেছে ডিনার খাওয়া পর্যন্ত। সো এই যে টাইম এক্সটেন্ড হলো, এই জন্য তাকে যে একটা আলাদা টাইম দেওয়া প্রয়োজন, তার জন্য কোয়াইট রুমটাকে অ্যাভেলেবল করে রাখা প্রয়োজন। সো এই চেঞ্জ গুলো আপনার একটু ভেবে আপনাদের বাচ্চার জন্য অ্যারেঞ্জ করে রাখলে আমার মনে হয় বাচ্চার বিহেভিয়ার ইস্যুস গুলো থেকে খুব সহজেই আপনারা রিডিউস পেতে পারেন। সো আমাদের তো এখানে খুব বেশি প্যারেন্টস নাই, তারপরেও যদি হচ্ছে আপনারা এই জায়গাগুলো নিয়ে কোনো ডিসকাশন বা কোনো মন্তব্য দিতে চান আমাকে দিতে পারেন। কেউ যদি কোনো কমপ্লিমেন্ট দিতে চান বা কারো যদি কোনো কিছু বলার থাকে এই অ্যাডজাস্টমেন্ট গুলোর ক্ষেত্রে আমাকে বলতে পারেন। এখন কি প্রশ্ন নেবেন আপা নাকি একদম শেষে বা পার্ট বাই আমি পার্ট যাচ্ছে? হ্যাঁ আমি একটু পার্ট বাই পার্ট যাচ্ছিলাম, যে এই জায়গাটুকুর মধ্যে যদি কারো ঠিক কোনো আছে। অ্যাডজাস্টমেন্ট নিয়ে স্পেশাল কোনো জায়গা, যে আপনার উদাহরণগুলোর সাথে অনেক থাকে না, অনেক বাচ্চার ক্ষেত্রে হুম, হুম, খুব ডিফারেন্ট কিছু চ্যালেঞ্জ নিয়ে কেউ হুম। অ্যাডজাস্টমেন্ট নিয়ে ঝামেলা ফেস তাহলে করছেন। যে টপিক গুলো আপা এই পর্যন্ত আলোচনা করেছেন, এই প্রশ্নগুলো, হুম, আর যদি একেবারেই ভালো নিজের হয়। বাচ্চা নিয়ে প্রশ্ন বা অন্য কিছু থাকে তাহলে শেষে শেষে করি আমরা, একদম শেষে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন আনসার সেটাই সেশনে। এখন যেগুলো সেটাই আলোচনা হয়েছে তা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা কিছু যোগ করতে চান, নিজের অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকে আপাকে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি আহ এখানে একটা ভিডিও শো করতে চাচ্ছি। Let me open.
আমার মনে হয় আমরা একটা ভিডিও দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি আসলে রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা মিন কি করতে চাচ্ছি। উম, 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 উম। আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? Understanding or using language? Is your child having a difficult time understanding or using language? Are those difficulties causing frustration, challenging behaviors, or anxiety? If so, a visual schedule may be able to help. What is a visual schedule? A visual schedule shows what is going to happen throughout the day or during an activity with multiple steps. A visual schedule can be made with photos, drawings, objects, written words, apps on your phone, or lists. Why might a visual schedule be helpful? Communicating a message both verbally and visually can help increase understanding and clarify expectations. For children who often have a difficult time focusing on tasks, a visual schedule can also help them pay attention to important details of an activity. If they experience anxiety, rigidity, or irritability around unfamiliar situations or transitions between tasks, visual schedules can help by indicating when a certain activity will occur in a way that feels more predictable. How do I create an effective visual schedule for my child? First, decide the activities that you will put on the schedule in an order in which they should occur. Try to mix in the preferred activities with less preferred ones. The schedule can be portable, for example, on a binder, clipboard, or an app on your phone. Or it can be fixed to a permanent place, like a refrigerator or a wall. There should also be some way to show when an activity is completed, such as an all done pocket at the bottom of the schedule, or by physically checking off a task in the task box. Let's take a look at a visual schedule in action. Andrew needed help completing activities after school and had a hard time transitioning between different tasks. I really don't like, Mama, I don't know all the words in it. That's all right, I can help you. His mother created a visual schedule with drawings of each activity on a Velcro board. The schedule was portable so they could take it along throughout the routine. She also made sure to put a combination of enjoyable and not so enjoyable activities on the schedule. To more easily teach Andrew what the visual schedule was, Mom first used it during tasks that he usually completed willingly and successfully, like dinner and playtime. In order to give him time to decompress after a long day at school, his mom started the schedule with playtime, which was easy and fun. All right, buddy, here's what we're gonna do this afternoon. Play, snack, homework, bath, and dinner, okay? First, we're gonna go out and play. Okay, Andrew, now it's time for snack. Okay. Here we go. Because this was a more neutral activity for him, the transition from snack to homework was easier than the transition from playtime to homework would be. All right, Andrew, now it's time to do our homework. আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? উইথ উইথ সাউন্ড দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি। এখন অন্যরা যদি, অন্যরা হ্যাঁ কি, হ্যাঁ। আমি এই শুনতে পাচ্ছি, এই ঠিক আছে। জায়গাটাতে কিন্তু একটা ভিজুয়াল স্ক্যাজুয়ালকে কিভাবে হচ্ছে ইনস্ট্রাকশন হিসেবে তারা কাজ করছে এইটা নিয়ে মূলত হচ্ছে উম, মাটা কিভাবে তার ইনস্ট্রাকশনটাকে দেখালো এটা কিন্তু আমাকে বুঝতে হবে। দেখেন বাচ্চাটাকে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, 3 অপশন, 4 অপশন, 5 অপশন। যখন তাকে স্ক্যাজুয়াল দেওয়া হচ্ছে এইটাতে কিন্তু বাচ্চার ডিসিশন মেকিং নিয়ে যে কথাটা আমি বললাম কিছুক্ষণ আগে, এই ডিসিশন মেকিং এ মাটা তাকে হেল্প করছে। কিভাবে হেল্প করছে আমরা এটা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবো।
Homework. Homework can be hard for him, so she followed up this task with bath, which was a calming activity for him. It's bath time, and we already did homework. It's bath time. Great job, bud. This was also to help provide motivation to complete homework in a timely manner. She finished the schedule with dinner time, which he enjoys. When using a schedule, his mom gave a verbal cue before each transition. All right, Andrew, 2 more minutes. We're gonna go inside, okay? Okay, Mama. And used a timer to help him know when certain tasks were going to be over. When it was time for an activity on the schedule to occur, she cued him with a brief verbal instruction to help him understand that it was time to transition and pay attention as the next activity begins. All right, Andrew, we're all done homework. Check schedule. Bath time. You got it. Good job, buddy. At first, he needs prompting to use the schedule, Andrew. so mom guides his hand so he can move the pictures once he has completed the activity. All done. Can you take this off? Good. Now we're gonna go in for snack. All right. And calmly guides him to the next activity if he does not do so on his own. All right, we're all done snack. Good. Now it's time for homework. As he becomes more independent using the schedule throughout the day, right, she Andrew, praises we're him in a all done. detailed way by saying, Great, checking your schedule. a visual schedule can also be used to teach flexibility when sudden changes must occur. She added variability by introducing an oops card that represents an unknown. She began by teaching this paired with a positive activity like getting ice cream as his snack. We're gonna have an ice cream party. And gradually used it to communicate true, unexpected changes in the schedule that may be tougher to adapt to, such as doctor's appointments. As your child gets older, a visual schedule is still important but may look different. This young woman uses a written list on a dry erase board and independently marks them off as she completes each step in the routine. All right, Andrew. Creating a visual schedule can help decrease your child's anxiety, irritability, and challenging behaviors while increasing independence and success. Please check back in and leave us a comment to let us know how these changes are going. তো এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই জায়গা থেকে আমি যদি এখন বলি যে এই ভিডিওটাকে যদি আমি ব্যাখ্যা করি, শুরু থেকে যদি ব্যাখ্যা করলে আমরা দেখি যে মাটা প্রথমে পেক্স গুলোকে দেখেছে, তার ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস গুলোকে একটা পেক্স এর মাধ্যমে রাখা হয়েছে। এই পেক্সে থেকে কিন্তু বাচ্চাটাকে প্রথমে মাটা কয়েকদিন সময় নিয়ে বাচ্চাটাকে আগে চয়েস মেকিং করতে শিখিয়েছে, যে কিভাবে কোন টাস্কের পর কোন টাস্ক আসে। এবং ফাইনালি যখন বাচ্চাটা শেষ দিন, যখন বাচ্চাটা সব কাজ করতে পেরেছে, স্ন্যাক্স টাইমে সে কিন্তু একটা আইসক্রিম পার্টি পেয়েছে। এটা কিন্তু রিওয়ার্ড। বাকি দিন কিন্তু তাকে একটা সুন্দর হাগ দিয়েছে, সে ন্যাচারাল ওয়েতে প্রতিদিন যে স্ন্যাক্স গুলো খায় সেগুলো সে খেয়েছে। এরপর আরেকটা জিনিস দেখেন, তার প্রত্যেকটা ট্রানজিশনের সময় মা কিন্তু তাকে আগে ওই যে স্ক্যাজুয়াল, ভিজুয়াল স্ক্যাজুয়ালটাকে, এখন অনেক বাচ্চা আমাদের ধারণা থাকতে পারে যে ও তো পেক্স ছবি দেখে হচ্ছে কমিউনিকেট করলে আর কথা বলবে না। এটা কিন্তু খুবই ভুল ধারণা। ছবিটা হচ্ছে বাচ্চাটাকে ডিসিশন নিতে বা ওই সিচুয়েশনটাকে ভিজুয়ালাইজ করতে হেল্প করে। এটা যে শুধু কথা বলার সাথে জড়িত তা না, পেক্সটাকে কিন্তু কমিউনিকেশনের ওয়ে হিসাবে আমরা প্রফেশনালরা ব্যবহার করি, এবং প্যারেন্টসরাও খুব সহজে বাচ্চার সাথে কমিউনিকেট করতে পারে। সো এই জায়গাগুলো থেকে আপনি যদি বাচ্চাটাকে চয়েস মেকিং শেখান এবং বাচ্চাটার চেঞ্জ গুলো দেখেন, তখন কিন্তু দেখবেন উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম বাচ্চার মধ্যে একটা পরিবর্তন আপনি পাচ্ছেন। এখন দেখেন, একটা বাচ্চার সিটিং হ্যাবিট খুব পড়ছিল, সে কিন্তু হোমওয়ার্ক করতে চাইতো না, তার কোঅর্ডিনেশন ঠিক ছিল না, সে তাড়াতাড়ি ওই জায়গা থেকে স্কিপ করে চলে যেতে চাইতো। বাট যখন থেকে তার জন্য এই ভিজুয়াল স্ক্যাজুয়ালটাকে ইউজ করা শুরু হইলো, তখন কিন্তু সে প্রপারলি তার হোমওয়ার্কের জানে কখন তার কাজটা শুরু হচ্ছে এবং কখন তার কাজটা শেষ হচ্ছে। এই যে সে প্রিপেয়ার, তার মাইন্ড কিন্তু রেডি হয়ে গিয়েছে কাজটাকে পারফর্ম করার জন্য। দ্যাটস ওয়াই সে কিন্তু হোমওয়ার্ক টাইম, স্ন্যাক টাইম, অ্যাক্টিভিটি টাইম, প্লে টাইম, এবং প্লে টাইমে দেখেন আমরা খেলা শেষ টুস করে বলি না যে এই খেলা শেষ, চলো 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 বাসায় চলে যাই।
প্যারেন্টসরা কিন্তু তাকে 2 মিনিট টাইম দিয়েছে, যে সেটাও কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়েছে, ঠিক আছে দেখো তোমাকে 2 মিনিটস দেওয়া হয়েছে এবং এই 2 মিনিটস মোবাইলে অ্যালার্ম দিয়েছে, যখন এই 2 মিনিট শেষ হবে তোমাকে বাসায় যেতে হবে। এই যে বাচ্চাকে মেন্টালি প্রিপেয়ার করে তাকে মানে আহ, খেলার মাঠ থেকে নিয়ে আসা হলো, এই যে চেঞ্জটা সে কিন্তু মেনে নিতে শিখলো। এই ওয়েতে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু বাচ্চার বিহেভিয়ার গুলো, বাচ্চার মধ্যে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো আমরা আর পাবো না। বাচ্চা স্ট্রেসড হয়ে আসলে বিহেভিয়ার গুলোকে শো করে। সো এই স্ট্রেস গুলোকে আমরা যত পারি বাচ্চার সাথে কমিউনিকেশন করে বা বিভিন্ন ওয়েতে যদি আমরা ট্রাই করি, বাচ্চাকে খুব সহজে আমরা কন্ট্রোল করতে পারবো। বাচ্চার এই বিহেভিয়ার গুলো আমাদের সামনে আর শো করবে না এবং আমরা এক্সপেক্ট করতে পারি সে একটা হেলদি এনভায়রনমেন্টে লার্ন করছে। সো এই জায়গাতেই আমার ছিল মোটামুটি টোটাল আজকের জন্য ভিডিওটা। এখন আহ আপনাদের কোশ্চেন গুলো আমি নিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন গুলো আমাকে জানাতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপা। এটা খুবই খুবই মানে কাজের ছিল, মানে প্রেজেন্টেশনটা আমাদের জন্য, সবার জন্য মানে খুব বেশি এফেক্টিভ ছিল। আমার মনে হয় এই সমস্যাগুলো বা এই অভিজ্ঞতাগুলো সবার হয়েছে, প্রত্যেকটা বাবা সবার মায়ের হয়েছে। হয়েছে, এবং ওনারা হয়তো শেয়ার করছেন না, বা এই বিষয়ে হুম 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 অভিজ্ঞতা হুম। সবারই আছে কম বেশি, এতে কোনো ডাউট নাই। এবং হয়তো সেটাই। এক একজন এক এক ভাবে দেখেছে, সেটার কনটেক্সট বা সেটার ইয়ে অনুযায়ী সব জায়গায় তো একরকম ভাবে হয়তো ম্যানেজ করা যায় না। বা ইয়ে বা আরেকটা কথা যেটা বলেছেন আপনি, যে ওই যে এটা একটা আসলে একটা খুব স্ট্রং একটা ভুল ধারণা আছে মানুষের মাঝে, যে আপনার যে পেক্স দিলে হয়তো মানুষ ইয়ার কথা বলে না, তো আর কথা কিন্তু বলবে না হয়তো, হ্যাঁ। আছে। আমরা একটু প্রশ্ন নিতে চাই। তার আগে হুম। আমাদের সাথে যুক্ত আছেন খুশবু আলম ক্যানি। উনি একজন স্পিচ থেরাপিস্ট, এবং আপা মনে হয় চেনেন ক্যানির সাথে, হয়তো আপনার যোগাযোগ আছে। এবং আমি নাম আপনি শুনেছি, অনেক আপনি সরাসরি জানেন, কথা হয়নি ওর সাথে আমার, হ্যাঁ। আপনি জানেন যে আমাদের এই এই যে উদ্যোগটা আমরা শুরু করেছি, এটা হচ্ছে আজকে সেশন, সেকেন্ড সেশন, যা আমরা প্রতি মাসে একটা করে আপনার মানে কোনো না কোনো মানে আপনার ট্রেনিং সেশন অথবা ওয়েবিনার রাখতে চাচ্ছি। তো সেটা আমরা যৌথভাবে স্পেশাল চাইল্ড কেয়ার এবং এমব্রেস বাংলাদেশ একসাথে করছি। যেটা প্রথমটা ও করেছিল খুশবু, এবং এমব্রেস বাংলাদেশ হচ্ছে ওনার আপনার প্ল্যাটফর্ম, খুশবু আলা ক্যান। তো আমি প্যারেন্টসদের কাছে যাচ্ছি প্রশ্নে, কিছু প্রশ্ন এখানেও আসছে, সেগুলো আপনি আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে। তার আগে হ্যাঁ আমি একটু রিকোয়েস্ট করব খুশবুকে, আজকের এই আমাদের যে উদ্যোগ, যে মানে জয়েন্ট যে ভেঞ্চারটা এটা, সে সম্পর্কে কথা বলার জন্য। এবং আপা আজকে লন্ডন থেকে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমি জানি যে আমি আপাকে কেন ডাকি না, কারণ আমি ডাকলে আপা না করতে পারবেন, এটা আমি জানি। এইটুকু মানে কি বলে একটা অধিকার টাইপের আছে, যে কারণে হ্যাঁ। আমি সে হচ্ছে ই করি না। কিন্তু এটা আমি খুব চাই যে এই যে একটা নতুন জায়গায় গিয়ে আপনি যে নতুন একটা পরিবেশে নতুন কিছু শিখছেন, সেইটা শেয়ার করবেন প্যারেন্টসদের কাছে, সেইটা রিলে করে দেওয়াই কিন্তু আমাদের কাজ। তো কাজ, আমি সেটাই। খুশবুকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য আজকের এই প্রোগ্রাম এবং আপনি এমব্রেস বাংলাদেশের পক্ষ থেকে। আহ আপু, আসসালামু আলাইকুম। আমি আপনাকে, আপনার নাম আমি অনেক শুনেছি, কিন্তু আজকে প্রথম আপনার সাথে আমার কথা হচ্ছে, এবং আমি খুব মানে মনোযোগ দিয়ে আপনার লেকচারটা শুনছিলাম। আহ এটা আসলে শুধু যে প্যারেন্টসদেরই উপকারে আসবে তা না, প্রত্যেক প্রফেশনালরাও কিন্তু এই ট্রিক্স গুলো মেনে চলে তাদের থেরাপি সেশন বা হচ্ছে যে কোনো ক্লাস সেশন বলেন, এগুলো আসলে আমরা মেনটেন করি। মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ আপু, আমি নিজে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ। তো আমি সবার উদ্দেশ্যে বলি, ফার্স্ট সেশনটা আমার ছিল, আজকে আপু নিচ্ছেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আসলে অনেক সেশন নিব। তো এমব্রেস বাংলাদেশ আহ, আহ, বা এমব্রেস বাংলাদেশটা আসলে আমি হোল্ড করছি অ্যাজ এ ফেসবুক প্ল্যাটফর্ম আর একটা ছোট চেম্বার। তো দেখা গিয়েছে কি যে প্যারেন্টকে মানে একটা পার্টনারশিপে নিয়ে আসার, এটা আমার একটা ইচ্ছা, উদ্যোগ। যেটা আমি হ্যাঁ, এটা আমার একটা উদ্যোগ। এটা আমি এর জন্য সাইদ ভাইয়ের সাথে এটা নিয়ে আমার কথা ছিল যে প্যারেন্টস এন্ড প্রফেশনাল পার্টনারশিপটা জরুরি আমাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্টের জন্য। এই যে একটা পার্টনারশিপ, যে আমি সবসময় প্যারেন্ট দেরকে এইটা রিকোয়েস্ট করি যে থেরাপিস্টের সেশনে গিয়ে আপু আজকে কি করালেন, ভাইয়া আজকে কি করালেন এর চেয়ে আমি যদি বলি আপু ভাইয়া আমি এই কাজটা করেছি, দেখেন তো আমি একটু আপনার সামনে করে দেখাই, এটা আমার একটা ভুল হয়েছে কিনা বা আপনি কোনো কিছু অ্যাড করবেন কিনা, এতে বাচ্চার যে ইমপ্রুভমেন্টটা হয় সেটা আমার কাছে মনে হয় না যে এর এত ফাস্ট ইমপ্রুভমেন্ট অন্য কোনো ভাবে আসলে হয়। হবে, হয়, সেটাই। অবশ্যই এটা এই পার্টনারশিপটাই আমি আসলে চাচ্ছিলাম, সো দ্যাট আমরা যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করি, আমাদের অনেক উদ্যোগ হচ্ছে এই বিষয়টা নিয়ে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এরকম ট্রেনিং প্রোগ্রাম গুলো অ্যাটলিস্ট প্যারেন্ট যেন আহ মন খুলে কিছু প্রশ্ন করতে পারে,
অ্যাটলিস্ট জানে যে কার কাছে আমি কোন প্রশ্নটা আসলে করতে পারি। করতে পারি। এই 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 লিঙ্কটা যেন আর কি থাকে, এটাই হচ্ছে মেইন একটা উদ্দেশ্য। তো আশা করি আপু আপনার সাথে আমার আবার যোগাযোগ হবে ইনশাল্লাহ, যেটা এই ইনশাল্লাহ। প্ল্যাটফর্মে যুক্ত আছি। থ্যাংক ইউ আপু। আর সাইদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ আজকের সেশনটা কন্ডাক্ট করার জন্য। আমার অফিস ছিল, তো আমার অফিস না, থেকে কোনো আমার অসুবিধা নাই। ট্রাফিকে। কোনো অসুবিধা নাই, মানে এটা তো আমরা এইভাবে মিউচুয়ালি করতে হবে। কোনোদিন হয়তো আমি চাপের মধ্যে থাকবো, আমি আসলে এখন কিছুটা ফ্রি, যেহেতু ইউনিভার্সিটি বন্ধ। ওই যে আচ্ছা। হজ এবং ইয়ের কারণে গত হ্যাঁ হ্যাঁ। 1 মাসের উপর অনেক ব্যস্ত ছিলাম, ফাইনাল এক্সাম চলছিল। আমার কাছে মনে হয় কি একটা জায়গাতে আপা, আমি একটা জিনিস মিল মিল খুঁজে পেলাম আপনার কথার মধ্যে এবং আপনার ক্যানির কথার মধ্যে। সেটা হচ্ছে আপনি যদিও অকুপেশনাল থেরাপিস্ট, ও হচ্ছে স্পিচ থেরাপিস্ট, কিন্তু আপনারা দুজনই এর আগের সেশনটা ওনারই ছিল, পুরোটা ওনার সেশন ছিল, ওখানে এটা বলছেন যে আপনারা দুজনই মানে প্যারেন্টসদেরকে এম্পাওয়ার করতে চাচ্ছেন। মানে হ্যাঁ আপনারা দুজনে একটা কথা বলছেন যে থেরাপি তো একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে অ্যাফোর্ড করাটাও সহজ না, কিন্তু এটাও তো উপায় না। যে কারণে কিন্তু স্পেশাল চাইল্ড কেয়ারের জন্ম। যখন আমরা দেখলাম যে করোনার মধ্যে সব বন্ধ হয়ে যাচ্ছে এবং ছেলে মানে বাচ্চাগুলো বাসায় বসে গেল, তখন আমরা প্যারেন্টস জানি না যে ওদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। অথচ এই বাচ্চাগুলো হয়তো আগে গত 2 বছর চলে যাচ্ছে থেরাপি হুম সেন্টারে, তাই না? হুম তাহলে একটা হুম পর্যায়ে প্যারেন্টসদেরকে তো জানতে হবে, যেটা আমিও হয়তো ব্যক্তিগতভাবে আমিও সফল না, আমি হয়তো সময় দিতে পারি না। অত সহজ না বিষয়টা। অনেক সময় প্যারেন্ট না, গুলা ওয়ার্কিং দূরে থাকে, থাকে, হ্যাঁ। ওয়ার্কিং প্যারেন্ট থাকে। আমি যেরকম হুম দূরে, অনেকে থাকে দিয়ে কোনো মতো অফিস চলে যাচ্ছে। হুম হুম ব্যাপারটা হুম সহজ না, বা যতটুকু করা যায়। আপনারা হুম, দুইজনে চাচ্ছেন যে প্যারেন্টসরা কাজ শিখুক, প্যারেন্টসরা হ্যাঁ অ্যাটলিস্ট জানুক যে কি হচ্ছে, কিভাবে হ্যাঁ কথা বলতে হচ্ছে। আমার মনে আছে অনেক আগে একবার সিদ্দিকদের সাথে আমরা একটা ইয়ে করেছিলাম। আহ সিদ্দিক আমাদের, আমি এভাবেই বলি, আমার খুব ছোট ভাই, মানে ক্লোজ ছোট হ্যাঁ ভাই, এই হ্যাঁ, জন্য আর কি নাম ধরে ওইভাবে বলি। ও এই কথাটা বলছিল যে ভাইয়া, আমরা অনেক প্যারেন্টসরা এটা জানে না যে ওর সাথে কিভাবে কথা বলতে হয়। মানে দ্যাটস স্পিচে ইট, যে হ্যাঁ। কথা বলা, বারবার প্রচুর প্রশ্ন করা, এটা মানে এ করা, এটাও যে বাচ্চাকে মানে ওর ডেভেলপমেন্টটা হ্যাম্পার করতে পারে, সেটাও আমাদের জানতে হবে। তো আমাদের জিনিসটা খুব ভালো লাগলো যে এই যে ব্যাপারটা, যে আপনারা এইভাবে যদি প্রফেশনালদের মধ্যে এই মানসিকতাটা যদি আরো বেশি তৈরি হয়, মানে এই মানে এই না যে আমি তো ক্লায়েন্ট কম পাবো। হুম হুম এটা হুম। কিন্তু ক্লায়েন্ট কম আসবে না, না, হ্যাঁ, এইভাবে বরং ক্লায়েন্ট বাচ্চাদের কম রিয়েল আসবে ডেভেলপমেন্ট না, হবে। বরং হ্যাঁ, হচ্ছে আমার এই জায়গাটাতে মনে হয় যখন আমার একটা বাচ্চা এম্পাওয়ার্ড হয়ে যাবে, আমার একটা প্যারেন্টস যখন কনফিডেন্ট হয়ে যাবে হাউ টু লিড মাই চাইল্ড, তখন কিন্তু সে আরো আরেকটা বাচ্চার মধ্যে যদি এই প্রবলেমটা পায়, সে তখন বলবে, যেমন আমি পেয়েছি ব্যক্তিগতভাবে। আপনি জানেন আমাদের ইঞ্জিনিয়ার্স এর কিন্তু কোনো মার্কেটিং ছিল না। না, আমি যখন একটা বাচ্চার প্যারেন্টস এর সাথে কাজ করেছি, ওই প্যারেন্টস যখন আরেকটা মাকে দেখেছে সে স্ট্রাগল করছে, সে কিন্তু আমার কাছে এনে দিয়েছে যে সেই কথাটাই এখানে যাও। বলছিলাম, এই যে আমার আপনার মার্কেটিং কিছু হয় প্যারেন্টের নাই। চেয়ে বড় ব্র্যান্ডিং কিন্তু কেউ করতে পারবে না আপনাদের। না, এটা সেটাই। সবচেয়ে বড় কথা। একটা প্যারেন্ট যখন বলবে যে উনি ভালো, ওনার কাছে যান। হুম হ্যাঁ, হুম হুম। না এবং ভাইয়া, প্যারেন্টের এখানে মধ্যে আমি একটা জিনিস একটু অ্যাড করি। আমরা কিন্তু, আমি জানি না হ্যালি আপু আপনি জিনিসগুলো ফেস করেছেন কিনা, যে আমি পার্সোনালি অনেক কিছু ফেস করতাম, যে আপনি তো সব শিখেই দিচ্ছেন, তাহলে আর মানে ওনারা সেশন হ্যাঁ, নিবেন কি? আমার হ্যাঁ কথা হ্যাঁ হচ্ছে এই ওভারঅল লাইফস্টাইল, তো এটা আমি যে থেরাপিটা করছি এটা তো একটা লাইফস্টাইলের সাথে জড়িত। হ্যাঁ, আপনি যদি থেরাপি সেন্টারে সেই লাইফস্টাইল ফলো করবেন, আদার্স টাইমে করবেন না, তাহলে তো আপনি, আমার হলো না। সময়ও নষ্ট, টাকাটাও নষ্ট আসলে। এটাই প্যারেন্টস কে ইভেন, বোঝাতে হয় আর কি। না, ইভেন ইভেন আমি যখন শুরুর দিকে সেন্সরি প্রোফাইল দেওয়া শুরু করি, সেন্সরি ডায়েট প্ল্যান দেওয়া শুরু করি, মোস্ট অফ দ্য প্যারেন্টস চিন্তা করতো ইটস জাস্ট এ পিস অফ পেপার। মানে হচ্ছে এইটা একটা, মানে আমি তার বাচ্চা একটা রুটিন সেট করে দিতাম, প্যারেন্টস চিন্তা করতো এই রুটিন তো আমি বানাইতে পারি, এই রুটিনের জন্য আমি কেন প্রফেশনালের কাছে আসব? বা আমি, ফাইন, আমি রুটিনটা বানাই দিলাম, আপনি এটাকেই ফলো করেন, বাসায় ফলো করেন। অনেক প্যারেন্টস আছে এটা নিয়ে বাসায় নিয়ে, ইভেন পরের সেশনে যদি আমি জিজ্ঞেস করতাম যে আপু, ওর তো এই টাইমে এটা করার কথা ছিল, আপনার ওখানে কি ওটা লেখা নাই? সে বলতো কাগজটা কোথায় রাখছি আপু, হারাই গেছে। মানে ওই পেপারটা যে আমি আসলে তাকে লাইফ সেভিং দিয়েছি, সে 2টা সেশন কমায় নিতে পারতো যদি এটা ফলো করতো। বাট সে কিন্তু আসলে জানে না, আমি কিন্তু তাকে দিচ্ছি। এবং এখানে আমাদের প্রফেশনালদেরও একটা ভুল আছে, আমরা অনেক সময় সময়ের অভাবে আমরাও সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারি না যে এইটা ফলো করলে সে আসলে কতটুকু উপকার পাবে। সো আমি মনে করি, আমি যেমন বলি যে এটা গবেষণায় পাওয়া গিয়েছে যে একটা প্যারেন্টস এবং প্রফেশনাল যদি একটা টিমে কাজ করে, একটা বাচ্চার 70% ইমপ্রুভমেন্ট আসে প্যারেন্টস থেকে, 30% আসে হচ্ছে প্রফেশনালদের থেকে। সো আমি যদি 100% ইফোর্টও দেই, একটা বাচ্চার 30% ডেভেলপমেন্ট আমি করে দিতে পারি। সো বাকি 70% কিন্তু প্যারেন্টস এর কাছে রয়ে যাচ্ছে। সো ওই ডেভেলপমেন্টের জায়গায় যদি গ্যাপ থেকে যায়, আমার পক্ষে কিন্তু 50-50-তে যাওয়া পসিবল না কখনোই। আলটিমেটলি আউটকামটা পিছিয়ে যাবে বাচ্চাটার ক্ষেত্রে। সো আমি বলবো যেটা,
ছোট্ট একটা প্রবলেমও যদি আপনি ফেস করেন, আমার মতে হচ্ছে সেটা থেরাপিস্টের কাছ থেকে আপনার গাইডলাইন নিয়ে শিখে নেওয়াটা জরুরি, রাদার হুম দেন যে সেশনে গেলাম, অনেক প্যারেন্টস জিজ্ঞেস করে আপু আমি কি বাইরে গিয়ে বসবো? আমি তখন হাসি দিয়ে বলি আপনি বাইরে গিয়ে বসলে আমি বাচ্চার সাথে কাজ যে করছি আপনি কিভাবে জানবেন? তো সেটা অনেকে প্যারেন্টস তো দেয় না, অনেক সেন্টারে তো যায়, তখন তারা বলে বাইরে গিয়ে বসেন। আমি হচ্ছে ভিতরে কাজ করতে, বাচ্চা অনেক সময় বাচ্চা কাজ করতে চায় না, প্যারেন্টস এর সামনে ভালোভাবে কাজ করতে চায় না। সো ওইটাই তো বাচ্চার সমস্যা, যে বাচ্চা প্যারেন্টস এর সামনে কাজ করতে চায় না, সেটাই বাচ্চার একটা বড় সমস্যা। অবশ্যই। সো হুম। ওই চ্যালেঞ্জটাকে যদি আমি ফেস না করি অ্যাজ এ প্রফেশনাল, তাহলে তো আমিও স্কিপ করলাম, প্যারেন্টস স্কিপ করলো, আলটিমেটলি বাচ্চা তো ওই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারলো না। সো আমি যেটা করেছিলাম, আমার সেন্টারের প্রত্যেকটা প্যারেন্টস কে বাধ্যতামূলক করেছিলাম যে আমার সেন্টারে আসলে মাইন্ড সেট করে আসতে হবে, নো মোবাইল ফোন, নো নাথিং। আমার সেন্টারে আমার সাথে ইন্টারেক্ট করতে হবে, আপনার যত সময় কথা দিতে আমি হবে। শুনবো। অন্য কোথাও যে মানে অন্য কোথাও গিয়ে আসলে বলার সুযোগ নাই। আমার কাছে আপনি আপনার প্রবলেম বলবেন, আমি আপনার সাথে ডিসকাস করে প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেটা চিন্তা করব। বাট আপনি যদি বাইরে গিয়ে বসে থাকেন, আপনার প্রবলেম নিয়ে আপনি আসলে বসে রইলেন, আমি আমার মতো টাইম পাস করে টাকা নিয়ে আপনাকে ছেড়ে দিলাম, এইটা কখনো একটা প্রফেশনাল অনেস্টি বা ইথিক্যাল দিক থেকেও আমি অনেস্ট হলাম না। So, হুম আমাদের হুম প্রত্যেক প্রফেশনালদের মধ্যেও এই ইথিক্যাল ইস্যুসটা রেইজ হওয়া উচিত, যে আমরা নিজেদের মানে সুবিধার্থে প্যারেন্টসদেরকে যদি চলে বাইরে যেয়ে বসতে না বলি, এই প্র্যাকটিসটা যদি আমরা প্রফেশনালরা করি, এটা মনে হয় খুব ভালো প্র্যাকটিস হতো আমার দেশে। কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ। আপা আছেন এবং আপনারা বোনাস হিসেবে স্পিচ থেরাপিস্টকেও পাচ্ছেন এখানে। হ্যাঁ। আহ, উনি তো আছেন, উনি এটার উদ্যোক্তাই, উনি একজন। আর কোনো প্রশ্ন আছে কারো? আসলে এখানে অনেকগুলো বিষয় আছে, কথা বলতে গেলে অনেক ইস্যু চলে আসে। আপনাদের ওখানে লন্ডনের জন এফ কেনেডি স্পেশাল স্কুল যেটা, ওখানে একজন হ্যাঁ। আমাদের বড় ভাই আছেন, ইরান হুম ভাই। উনি একসময় মানে একসময় বলতে ওনার প্রথম পড়ালেখাটা জাহাঙ্গীরনগরে ইংলিশ হুম ডিপার্টমেন্টে, হুম মানে আমার হুম। বড় ভাই। পরে উনি আচ্ছা ওখানে আচ্ছা। গিয়ে স্পেশাল এডুকেশনে পড়ালেখা করে উনি প্রায় এখন 17-18 বছর হয়ে গেছে ওখানে। উনিও একটা বিষয়ে গুরুত্ব দিয়েছেন, উনি আমাদের সাথে প্রায় 3টা সেশন করেছেন, খুবই হুম হুম চমৎকার কিছু কাজ হুম করে, হুম এবং হুম। আমরা ওই স্কুল সম্পর্কেও জানতে পেরেছি। তো ওইগুলো হ্যাঁ। আমাদের সাথে অনেক কিছু মেলে না আপা, যেরকম ওখানে প্রচুর ডকুমেন্টেশন হয়। এগুলো আবার বলতে গেলে অনেক স্কুল মাইন্ড করে, অনেক ইয়ে। হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্টেশন না হলে আমরা হারিয়ে যাই যে বাচ্চাটা ওই দিন কি করেছিল, ওর কোথায় ছিল? ডেভেলপমেন্টের গ্রাফটাও থাকে না। হ্যাঁ। তো আসলে আমাদের অনেক পরিবর্তন প্রয়োজন, অনেক প্র্যাকটিসের পরিবর্তন, অনেক মানসিকতা প্রয়োজন। হ্যাঁ। প্যারেন্টস যদি এখন এটা বলে যে "ও আল্লাহ আমাকে দিয়ে কাজ করাচ্ছে, তা আমি কেন পয়সা দিচ্ছি"? তো আমার প্যারেন্টসকে আমাকে বুঝতে হবে যে আজকে যদি আমি না বাইরে বসে থাকি, কাজ না করি, তাহলে আমি শুধু আজকের জন্য আমার বাচ্চারা থেরাপি পেলো, আমি শিখলাম না। বাট আমি যদি হ্যাঁ। জানতে পারি, তবে এটার অনেক বাস্তবতা আছে, এটাও সত্য। সেটার কনটেক্সট অনুযায়ী অনেক বাস্তবতা আছে ইনভলভ। হয়তো যে বললাম যে উনি হয়তো ব্যস্ত, সারাদিন অফিস করে আসে, এরপর সম্ভব হয় না। তো সবকিছু মিলা একটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকেও কাজ হুম, শিখতে হবে। শিখতে হবে। আম সরি, আপা মনে হয় লতিফা আপা প্রশ্ন করতে চাচ্ছিলেন, সম্ভবত রেইজ করেছিলেন, হ্যান্ড রেইজ করেছিলেন কে? যে কেউ প্রশ্ন করতে পারেন আপনার ইয়ে করে, আনমিউট করে প্লিজ। আপা জি। আহ, আসসালামু আলাইকুম সাইদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আমার আসলে কিছু প্রশ্ন ছিল আমার ছেলেকে নিয়ে। জি তার আগে আমি ধন্যবাদ জানাই সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এখানে দুইজন প্রফেশনালকে আমরা একসাথে পাচ্ছি। তা আমার দুজনের কাছেই আসলে কোয়েশ্চেন আছে। যেমন স্পিচ থেরাপিস্ট, ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে আমার ছেলেটা, ওর বয়স হচ্ছে 17 বছর বর্তমানে। তো তার কিন্তু কখনো স্পিচের কখনো প্রবলেম ছিল না, ছোটবেলা থেকে সে ফ্লুয়েন্টলি কথা বলতো, মোটামুটি গুছিয়ে কথা বলতো। কিন্তু গত 4-5 বছর ধরে তার কথা একেবারেই কমে গেছে। মানে একেবারে, মানে একদম না পারতে সে কোনো রকমে আহ উম, মানে খাবে বা জিজ্ঞেস করলে এরকম বলে আর কি, একদম নিড বেসড ছাড়া সে কথাই বলে না। হ্যাঁ। তো এইটা আমার একটা বড় কনসার্ন, যে কেন সে কথাবার্তা একদম মানে কমে যাচ্ছে, সেটা একটা কোয়েশ্চেন কেনিয়াপার কাছে। আর আমাদের অকুপেশনাল থেরাপিস্ট আপা আছেন, ওনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার ছেলেটা মোটামুটি তার 3.5-4 বছরে তার ডায়াগনোসিস হয়েছে। আম, মানে অটিজমের স্টেরিওটাইপ যে বিহেভিয়ার গুলো সবগুলোই তার মধ্যে ছিল, কিন্তু সবগুলোই আল্লাহর রহমতে আমরা রিকভার করতে পেরেছি। তার স্পিচের প্রবলেম ছিল না, তার একাডেমিক সাইডটা অনেক ভালো ছিল।
সে মোটামুটি বেশ হ্যাপি একটা বাচ্চা ছিল, সবকিছুই ঠিক ছিল। সে স্কুলে একাডেমিক ইয়েটা তার খুব শার্প ছিল, হুম মেমোরিও ভালো ছিল। তো ওই যে বললাম না, গত 4-5 বছর ধরেই কিন্তু তার রিগ্রেশনটা শুরু হলো। তো এই রিগ্রেশনটা কেন হলো, আমি অনেক চেষ্টা করেছি, ডাক্তার বা থেরাপিস্ট অনেকের সাথেই কথা বলেছি। তো ওরকম আমি আসলে কোনো কিছু স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাইনি যে তার একাডেমিক ইয়েতেও তার ডাউন, এখন কোনো অ্যাক্টিভিটি সে করতে আগ্রহী না, সবকিছুতে তার অনীহা। সে এবং মাঝে মাঝে তার মধ্যে মাঝে মাঝে সে খুব হাইপার হয়ে যায়, খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, মানে চ্যালেঞ্জিং বিহেভিয়ার আমরা যেটাকে বলি, হুম সেটা হুম ফেস করতে হয়। হুম এটা আমি খেয়াল করেছি যখন থেকে তার কথাবার্তা খুবই কমে গেছে, তখন থেকেই এই বিহেভিয়ার গুলো তার খুব বেড়ে গেছে আর কি। এবং সে একসময় খুব চমৎকার ছবি আঁকতো, তার কালার সেন্সটা খুব ভালো ছিল, খুব সুন্দর হুম সে কালার করতো। হুম তারপর তার হাতের লেখা খুবই সুন্দর ছিল এবং খুব সুইফটলি সে লিখতে পারতো। হুম 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 কিন্তু এখন সে খুবই স্লো হয়ে যাচ্ছে, একদমই সে স্লো হয়ে যাচ্ছে। তার হাতের লেখা বা পড়াশোনার আগ্রহ, সবকিছুতেই তার আগ্রহটা কমে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি খুব কনসার্ন। আমাকে যদি একটু হেল্প করতেন যে। আচ্ছা, সেক্ষেত্রে আমি আগে আমার এখানে আনসার আছে। এটা খুব কমন একটা আনসার, মানে কমন একটা প্রবলেম অ্যাডোলেসেন্স পিরিয়ডের জন্য। আমি প্রথমে ক্যানির আনসারটা নিব, তারপরে হচ্ছে আমি আমার এক্সপ্লেনেশনটাও দিব। জি। আচ্ছা, আমার কাছে মনে হয় যে সবই একই সুতোয় গাঁথা আর বাধা, কি। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি, হ্যাঁ। কারণ হচ্ছে যে জিনিসটা হয়েছে কি, কোনো একটা স্পেসিফিক নিড বা ইস্যুর জন্য ওর কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট স্লো ডাউন হয়েছে। ইটস নট অনলি স্পিচ, স্পিচ, বিহেভিয়ার বা ইয়েস। হচ্ছে এভরিথিং। আমার কাছে মনে হচ্ছে যে ওই স্পেসিফিক সমস্যাটা আগে আইডেন্টিফাই করা উচিত। আই থিংক সে ভুলে যায় নাই, হয়তোবা সে হয়তোবা এখানে সেন্সরি বা বিহেভিয়ার কোনো প্যাটার্ন বা এনভায়রনমেন্টাল কোনো ইস্যু হয়তোবা এখানে আছে কিনা। এখানে 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 সবচেয়ে বড় জিনিস যেটা আমি প্রথমেই যেটা আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে সেন্সরি ওভারলোড, হোয়েন টু স্টার্ট, হোয়েন টু স্টপ। আমার মনে হয় যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড আসছে, সে যখন টিনেজে টার্ন করলো, আপনি বলছেন এখন আপনার বেবির বয়স 17 বছর, মানে আপনার এখন বেবি বলবো না, এখন ছেলে বলবো, ছেলের বয়স 17 বছর। সো 17 বছরটা চেঞ্জটা আপনি শুরু করেছেন কখন, যখন সে টিনে এসেছে। তখন থেকে কিন্তু তার মধ্যে হরমোনাল চেঞ্জ গুলো আসতে শুরু হয়েছে, তার এক্সপেকটেশন গুলো চেঞ্জ আসতে শুরু করেছে। বাট ওর কিন্তু কোনো সোশ্যাল ফ্রেন্ড নিয়ে আপনি কাজ করতে পেরেছেন কিনা আমি জানি না। ওর কি কোনো ফ্রেন্ড ছিল ক্লাসে? আসলে সে ছোটবেলায় কিন্তু মানে বাচ্চাদের সঙ্গটা পছন্দ করতো, একটু বড় হওয়ার পর থেকে মানে ধরেন ওই 5-6 বছর ধরেই সে কোনো মানে উম, বন্ধুত্ব করা বা কারোর সাথে মেশা, ওগুলো ওইভাবে করে সে পারতো না, এনজয় করতে করতো না। হুম 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 হুম। তো এই জায়গায় দেখেন ও এনজয় করছে না, কেন করছে না? কারণ হচ্ছে ওর টাইপ অফ ফ্রেন্ডস ও চুজ করতে পারেনি। এইখানে যদি আমরা হচ্ছে সিবলিংস সাপোর্ট দিতে পারতাম, ওর যদি কোনো কাজিন থাকে, কোনো ভাই বোন থাকে, যে হচ্ছে ওর মতো করে, ওর মতো হয়ে ওর সাথে মিশতো, যার সাথে ও শেয়ার করতে পারতো। কারণ টিনেজে কিন্তু আমাদের অনেক কমপ্লেইন তৈরি হয়। একটা বাচ্চার মনে, একটা স্বাভাবিক বাচ্চার মনেও কিন্তু অনেক গ্রাম্পি ফিলিং হয় যখন হরমোনাল চেঞ্জ গুলো হয়, অনেক এংজাইটি কাজ করে, অনেক স্ট্রেস কাজ করে। ওই সময়টাতে যখন সে তার এক্সপেকটেশন লেভেল অনুযায়ী যখন সে পাচ্ছে না, জিনিসগুলো পায়নি, আমি বলবো যেমন ধরেন আপনি অনেকগুলো সুন্দর ক্লু দিয়েছেন, যেখানে হচ্ছে খুব সুন্দর ড্রয়িং করতো, ড্রয়িংটা ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে ও খুব সুন্দর কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করতো, বাট আপনি চিন্তা করে দেখেন একটা টিনেজের ছেলে পেলে ওই কালার পেন্সিল দিয়ে কিন্তু আর কালার করতে চাইবে না। সে চাইবে অ্যাডভান্সড কিছু। আপনি যদি ওকে ট্যাবে কিছু ওই যে ফিচার ড্রয়িং করতে দিতেন, আপনি যদি ওই বয়সের সাথে যে ক্রোনোলজিক্যাল মানে ডেভেলপমেন্টটা, যেমন ডিজিটাল অ্যাডভান্স কিছু ডিজিটাল কিছু করা ডিজিটাল হলে কিছু এর যদি সাথে, দিতেন, হ্যাঁ, হ্যাঁ, যদি সে আরো ইন্টারেস্টিং এটা হতো ট্রাই ওর জন্য। করে দেখা যায়, হ্যাঁ, কোনো অ্যাপ, ছবি আঁকার অ্যাপটা পছন্দ করে কিনা। পছন্দ করে কিনা, তারপর হচ্ছে তাকে ক্যানভাস দিয়ে দিতে পারেন, ঠিক আছে, দিস ক্যানভাস ইজ ফর ইউ। তার জন্য আপনি ওই যে পেইন্টিং এর, এখন যে ক্যালিওগ্রাফির যে কাজগুলো করে, এগুলো কিন্তু অ্যাডভান্স কাজ। আমরা কিন্তু এগুলো, আমি কিন্তু এখানে করছি আমার এখানকার বাচ্চাদের সাথে। যখন টিনেজের, যখন 16, মানে 12 থেকে 16, ইটস এ হিউজ ট্রানজিশন টাইম। এই টাইমটাকে কিন্তু ক্রুশিয়াল টাইম বলে আমাদের লন্ডনে। এই টাইমটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল টাইম। আমাকে তার জন্য ফ্রেন্ড হয়ে যেতে হবে, নট তার থেরাপিস্ট।
আই হ্যাভ টু বি হিজ ফ্রেন্ড। তো আপনার বেবিটার ক্ষেত্রে প্রথম স্পিচ কমে যাওয়ার প্রথম রিজন হচ্ছে তার যে এক্সপ্রেশন গুলো, তার যে অভিব্যক্তি গুলো, সেগুলো ওই বয়সের বাচ্চাটা বুঝে গিয়েছে যে এটা প্যারেন্টস এর সাথে শেয়ার করা যাবে না। বাট ওর আরেকটা অপশন যে তৈরি করা প্রয়োজন, সেই অপশনটা ওর কাছে ছিল না। দ্যাটস ওয়াই ও গ্রাজুয়ালি কথা বলা স্টপ করে দিয়েছে। এবং এটা যখন সে ওই নিজের ভিতরে জমাচ্ছিল, ওর এই ক্ষোভগুলোকে, ওর এই ডিসস্যাটিসফ্যাকশন গুলো, এগুলো একটা সময় গিয়ে ওর অ্যাগ্রেসিভ বিহেভিয়ারে টার্ন করেছে। এই জন্য সে এখন খুব বেশি ইরিটেটেড হয়ে যায়, খুব বেশি সে গ্রাম্পি হয়ে যায়। এখন এই যে বাচ্চাটার 16 এজ কিন্তু আমাদের প্রোডাক্টিভ এজ। এই বয়সটা হচ্ছে আমাকে ওর থেকে প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসতে হবে। এখন কিন্তু ওকে আর জাস্ট লাইক বিফোর ওই চাইল্ডের মতো ওকে ট্রিট করা যাবে না। এখন যদি আপনি ওকে পার্সোনাল টাইমে, ও ড্রেস চেঞ্জই হয়তো করছে, আপনি গিয়ে দাঁড়ায় থাকলেন, আব্বু তুমি চেঞ্জ করো, হি ডাজন্ট এক্সপেক্ট ইউ হোয়েন হি ইজ ডুইং হিজ পার্সোনাল জব। আপনাকে হচ্ছে ওর পার্সোনাল স্পেসটা ওকে দিতে হবে। তুমি এখন হচ্ছে একটু যদিও যে বলেন ও রিডিং রাইটিং এ খুব ভালো ছিল, আপনি ওকে একটা পেপার এনে দিতে পারতেন, বা পারেন এখনো, কিছু নিউজ পেপার এনে দিতে পারেন, কিছু ম্যাগাজিন এনে দিতে পারেন যদি ও লাইক করে। ওকে নিউজ শোনানো, টেলিভিশনে কিছু খবর শোনাতে পারেন, যে খবরগুলোকে সে, বা ওই যে যদি অনেকে ওয়াইল্ড লাইফ পছন্দ করেন করে, তাহলে যে অ্যানিমেল ওয়াইল্ড লাইফ গুলোকে আপনি দেখাতে পারেন। কিছু ফিচার দেখাতে পারেন। কোনো স্পেসিফিক টিভির প্রোগ্রামের প্রতি যদি আপনার মনে হয় ওর আগ্রহ তৈরি হতে পারে, ওর জন্য এখন প্রোডাক্টিভ জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হবে আমাদের। যে ওর ওর কিন্তু প্রোডাক্টিভ ওয়েটা ছিল ড্রয়িং। ও ড্রয়িং এর মাধ্যমে কিন্তু অনেক মানে শাইন করার সুযোগ ছিল। আপনি ডিজিটাল ওয়েতে আপু ট্রাই করে দেখেন, যে ডিজিটাল ক্যানভাসে সে আবার ফেরত আসে কিনা তার অভিব্যক্তিগুলোকে কমিউনিকেট করতে। সে যেহেতু কোনো ফ্রেন্ড তৈরি হয়নি, আপনি দেখেন ওর নিয়ারেস্ট কোনো কাজিন বা সিবলিংস এর সাথে ওর সাথে 1 আওয়ার করে টাইম স্পেন্ড করবে অ্যাটলিস্ট আউটডোরে। ওই যে মাঝে মাঝে সে ক্র্যাঙ্কি হয়ে যায়, কারণ সে তার এই লাইফস্টাইলে বিরক্ত হয়ে যায়, সে স্ট্রেসড হয়ে যায়। তার জন্য একটু আউটিং এর ব্যবস্থা করেন, তার জন্য একটু শপিং এর ব্যবস্থা করেন, যে ঠিক আছে আমরা একটু বাইরে গিয়ে ওকে ফুচকা খেয়ে আসবো। ওর একটা আউটিং ফুচকা খাওয়ার। খুবই পছন্দ। হ্যাঁ, ও রেগুলার বাইরে বের হয়, ওর বিকালে মানে 1 দেড় 2 ঘন্টা, এটা একদম মানে ফিক্সড আর কি। হুম, ও বাইরে এটা বের হবে। খুবই ভালো। এখন আপনি যদি ওকে কোনো, আপনারা এটা খুবই একটা ভালো সুযোগ যে হচ্ছে আপনি যদি একটা টিমে ওকে দিতে পারেন। যেমন আমি চিনি, আপনার বাসা কোথায় আপু আমি জানি না, যদি মিরপুরের কাছাকাছি হয়, আপনি কিন্তু তো যে আমি মাসুদ। আমি আমি আপনার চট্টগ্রাম থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে। আমি চট্টগ্রামের ব্যাপারটা জানি না। আমাদের ঢাকাতে কিছু ক্লাব আছে, আমি প্যারেন্টস দেখে সবসময় বলতাম, যেমন ওই যে মাসুদ ভাইয়া